হ্যাঁ, গুড মর্নিং সৌভিক, গুড মর্নিং অন্তরা। গুড মর্নিং রিমা। তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট 1 স্ট্রেস স্ট্রেন ওপর ডাউট প্রবলেমগুলো যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব, এবং সেই রিলেটেড আরও কোশ্চেন বা সেই টপিক নিয়ে আরও কোশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, আজকে হবে স্ট্রেস স্ট্রেন। ঠিক আছে, এবং ওই রিলেটেড আরও অনেক জিনিস আমরা আলোচনা করব যেগুলো নিয়ে কনফিউশন থাকে বা যেগুলো নিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। তবে তো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো যেটা বলতে চাই সেটা হলো, 3 দিন আগে মানে রবিবার খবর পেয়েছো বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সুশান্ত সিং রাজপুত সুইসাইড করেছে, না মেন্টাল ডিপ্রেশনে সুইসাইড করেছে। ঠিক আছে, তো ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা একটা ভালো মানুষকেও শেষ করে দিল, তাই তো? তো একটা কথাই তোমাদেরকে বলবো, এই ডিপ্রেশন রিলেটেড কথাবার্তা সবাই এই ফেজটা দিয়ে পেরিয়ে যায়, কারণ তোমাদের বয়সটা এখন ভালনারেবল। তোমাদের কি আমার বয়সটা ভালনারেবল এক কথায়। কিন্তু তোমাকে বি স্ট্রং এনাফ হতে হবে সেই ডিপ্রেশনটাকে সহ্য করতে হবে, টলারেট করতে হবে। বিকজ দেখো, আমাদের মধ্যে এখন যারা আছি অনলাইন বা যারা ক্লাসটা পরেও দেখবো, তারা 16 থেকে 22 বছরের মধ্যে বিলং করো, বা তার থেকে বেশি, 16 থেকে 23 এর মধ্যেই বিলং করো। তো এটা এমন একটা স্টেজ লাইফের যে সময় অনেক কিছু রকম ডিপ্রেশন শুরু হবে, ডিপ্রেশন শেষ হবে, অনেক রকম ঝামেলা হবে, ভালোবাসা, পড়াশুনো, ফ্যামিলি প্রবলেম, অনেক কিছু শুরু হবে, অনেক কিছু হবে। কিন্তু সেইগুলোর জন্য হাল ছেড়ে দিলে হবে না, সেগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে। মনে রাখবে, যদি লাইফ খুব স্মুথ হয় না, সেটা ভাববে লাইফ চলছে না। আর লাইফে যদি প্রবলেম থাকে তবেই ভাববে যে লাইফ স্মুথ নয়, তবেই ভাববে যে লাইফে সাকসেস আসবে। ঠিক আছে, লাইফ খুব স্মুথ হওয়া উচিত নয় আমার মতে। তো একটা কথাই বলবো যে পড়তে পড়তে তোমরা এখন, হ্যাঁ, যে জন্য বলা আমার আসল কথাটা, তোমরা এখন কম্পিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা তো চেষ্টা তোমাদের দিক থেকে ফুল ইফোর্ট দেবে, যদি তুমি 100% পারো 200% ইফোর্ট দেবে। ইফোর্টটাই তোমার ডিল করবে যে পরবর্তী লাইফ তোমার কেমন হবে। যদি ইফোর্ট দাও, হ্যাঁ, 100% তুমি গভর্নমেন্ট জব পাবে। কিন্তু যদি ফার্স্ট অ্যাটেম্পটে না পাও, সেকেন্ড অ্যাটেম্পটেও পাবে, এটা মাথায় রেখো। ফার্স্ট অ্যাটেম্পটে হলো না, উল্টো পাল্টা কিছু একটা করে দিলাম, নাথিং ম্যাটার্স। উল্টো পাল্টা যে করে দিলে তোমাকে আবার ঘুরে আসতে 10 বছর লাগবে। ঠিক আছে, তো মাথায় রেখো যে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন হচ্ছে কিন্তু টাফেস্ট প্রিপারেশন। মাথায় রেখো, অনেক ছেলে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, এখন অবধি পাচ্ছে না। তো এটা মাথায় রেখো যে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য অনেক ধৈর্য লাগবে। তো সেই ধৈর্য যদি তোমাদের থাকে, তবেই তোমরা এই গেমে নামো। তাছাড়া আদারওয়াইজ তোমরা কোনো প্রাইভেট সেক্টরে জব করতে যাও, আমার মতে তাই বলে। আর জিলেটের জন্যও বলছি, ধৈর্য লাগবে, প্রথমবারেই হয়ে যাবে আশা করা যায়, খুব একটা কঠিন এক্সাম হয় না কিন্তু। তো ধৈর্য, পেশেন্স নিয়ে পড়াশোনা করো, এটাই বলবো। উইথ পেশেন্স, সব কিছু উইথ পেশেন্স করো। যদি পেশেন্স না রাখো, তাহলে কিন্তু পরবর্তী দিনটা খারাপ হবে। আর একটা জিনিস মনে রাখবে, এই যে তুমি পড়াশুনো করছো, তার ফলে তুমি তো কিছু গেইন করছো না। তুমি একটা কম্পিটিভ এক্সামে ফেল হতেই পারো, বা হুক অর ক্রুক সেই দিনটা তোমার খারাপ ছিল। কম্পিটিভ এক্সামে সেই দিনের খেলা তো, সেই দিনে তোমার ব্রেন কাজ করলো না ঠিকঠাক, সেই দিনে তুমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারলে না। তো কি হলো, ঠিকঠাক অ্যান্সার দিতে না পারলে তো কি হলো, পরবর্তীকালে তো তুমি পারলে। তো সেটাই হচ্ছে ব্যাপার, সেই দিনটা যদি খারাপ হয় তোমার জন্য, তাহলে তুমি ক্র্যাক করতে না করতেও পারো। সেই জন্য মাথায় রাখবে
যে যে যাই হয়ে যাক লাইফে ডিপ্রেসড হয়ে পড়বে না। কেন ডিপ্রেসড হয়ে পড়বে না? কারণ তুমি জানো যে তুমি জানো ব্যাপারগুলো, তো তুমি যখন জানো নিশ্চয়ই তুমি ওটা নিয়ে কিছু না কিছু একটা করতে পারবে। বুঝতে পারলে? তুমি যখন জানো তখন কিছু না কিছু একটা করতে পারবে লাইফ নিয়ে। তো সেই জন্য আমি একটা কথাই বলবো যে ডিপ্রেসড হয়ে পড়বে না। কারণ যদি পার্সোনালি আমাকে বলো, আমি অনেকটা টাফ স্টেজের মধ্যে দিয়ে গেছি লাইফে। টাফ স্টেজের মধ্যে দিয়ে গেছি বলতে যদি এক্সাম্পল নিতে যাও তাহলে আমি বলতে চাই, আমি 5 থেকে 9 অবধি ফার্স্ট হয়েছি। আমি সবসময় স্কুলে ফার্স্ট হতাম, কিন্তু যখন বোর্ড এক্সাম আসতো তখন কিছু না কিছু ঘটে যেত। যেমন বোর্ড এক্সাম আমি কথা বলি, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে আসছি, 3টে পরীক্ষা হয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস। ইতিহাস পরীক্ষা দিতে দিতে আসছি, বন্ধুর সাথে গল্প করতে করতে আসছি, বন্ধুর সাথে মারমিট করতে করতে আসছি, দৌড়ে দৌড়ে। হোম সেন্টার ছিল, হোম সেন্টার মানে আমাদেরটা গার্লস স্কুলে সেন্টার পড়তো, গার্লসেরটা বয়েজে পড়তো। তো হেঁটে হেঁটে আসতাম, হেঁটে হেঁটে যেতাম। তো আস্তে আস্তে পায়ে পেরেক ফুটে গেছিলো। তো পেরেক ফুটে গিয়ে জ্বর চলে এসেছিলো, তো আমার পড়া লস হয়েছিল। এবং পড়া লস হওয়ার ফলে আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি মাধ্যমিক। আমার রেজাল্টটা কত, 700-তে 622 পেয়েছিলাম। অনেক কম নাম্বার পেয়েছিলাম। অ্যাজ এক্সপেক্টেড ছিল 92-93%। কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে পড়েছিল, জ্বর চলে এসেছিলো, তো রেজাল্ট খারাপ হয়েছিল। তো ঠিক আছে, আমি একবার 622, মানে আমি সেবার ফার্স্ট না হয়ে সেকেন্ড হয়েছিলাম। ঠিক আছে, যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল 642, আমি পেয়েছিলাম 622। আমার পাওয়া 660-70 আশা ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমার হয়েছিল। তো সেটা একটা ডিপ্রেশনের ব্যাপার ছিল। তারপর আমি বলি ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে হতেই পারে। তারপর ক্লাস 11-এ উঠলাম, 11-এ ফার্স্ট পেলাম যথারীতি। তারপর ক্লাস 11 থেকে 12, মানে 12 এবার বোর্ড পরীক্ষা, মানে এইচএস পরীক্ষা। তো এইচএস এক্সাম, হ্যাঁ খুব ভালো প্রিপারেশন, 460-70 তো হয়েই যাবে, কোনো ব্যাপার না। ওকে, দারুণ পরীক্ষা। প্রথম 3টে পরীক্ষা বাংলা, ইংরেজি, ফিজিক্স ফাটিয়ে পরীক্ষা হলো। ফাটিয়ে মানে ফাটিয়ে দারুণ ঘুরতে গেলাম বন্ধুদের সাথে বিকেলবেলায়। নিয়ে কিছুদিন বিকেলবেলায় ঘুরে থেকে এসে তারপর দিন জ্বর জ্বর ভাব। জ্বর জ্বর ভাব কি, পক্স হয়ে গেল। তো এই হলো ব্যাপার, পক্স। পরীক্ষা দেবো না করে কোনো রকম গিয়ে বসলাম পরীক্ষা হলে, জাস্ট পাস করার মতো। হ্যাঁ, আবার পাস করার মতো। প্রথম 3টে পরীক্ষা ভালো, তারপরে 3টে পরীক্ষা খারাপ। রেজাল্ট কমে গেল। 500তে কত পেলাম, 430, 86% রেজাল্ট হয়ে গেল, যেখানে 96% পাওয়ার কথা ছিল। তো হ্যাঁ, সম্ভবত ওই যে ড্র ডাউনটা একবার কাজ করলো, যে আমার এইচএস এর রেজাল্ট খারাপের ব্যাপারটা। তো তারপরে ডিপ্রেসড হয়ে গেলাম। জয়েন্টটাও র্যাঙ্ক হলো না, জয়েন্টে র্যাঙ্ক হলো না, তো আদারওয়াইজ আমাকে একটা অপশন চুজ করতে হলো যে আমাকে আই হ্যাভ টু গো টু ফর ইঞ্জিনিয়ারিং ফর বেটার ফিউচার। তো আমি ডিপ্লোমা, ইয়ের কি বলে ওটাকে, জেক্সপো পরীক্ষা দিলাম। জেক্সপো পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক হয়েছিল, 200 সামথিং কত র্যাঙ্ক হয়েছিল, 200 সামথিং র্যাঙ্ক হয়েছিল, হ্যাঁ 200 সামথিং র্যাঙ্ক হয়েছিল। তো সিউড়ি কলেজে ভর্তি হলাম। তারপর থেকে আর আমি লাইফে কোনো পেছনে ফিরে তাকাইনি। ওই যে দুবার আমাকে পেছন ফিরে তাকাতে হয়েছিল, তারপর থেকে আর কোনোদিন পেছনে। তারপর 6টা সেমিস্টার যথারীতি টপ 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 টপ, মানে টপ। তারপর থেকে আমি যে টপ করতে আরম্ভ করেছি আর এখন অবধি পেছনে ফিরে তাকাইনি। অ্যাজ ওয়েল এজ ইঞ্জিনিয়ারিং কলেজেও পৌঁছেছি, ইঞ্জিনিয়ারিং কলেজেও টপ করছি। তো একটা কথা বলবো, যে লাইফ তোমাকে সবসময় সাকসেস দেবে এরকম ব্যাপার না। তোমার প্রিপারেশন ভালো থাকলেও তোমার পরীক্ষা খারাপ হতে পারে, যেমন আমার হয়েছিল, মাধ্যমিক হয়েছিল, উচ্চ মাধ্যমিক হয়েছিল। তো তা বলে কি আমি হেরে গিয়ে কোনো কিছু একটা অ্যাটেম্প করে ফেলেছিলাম, সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিলাম? না, করিনি। কারণ আমি জানতাম যে এখন আমি তো জানি আমি কি। এক কথায় ওই রানু মণ্ডলের মতো ডায়লগ, আমি তো জানি আমি কি। তো সেটাই হচ্ছে, তুমি তো জানো যে তোমার মধ্যে আছে কন্টেন্ট, যে যেটাকে নিয়ে তুমি পরে খেতে পারবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো কম্পিটিভ এক্সাম ইজ এ ওয়ান টাইপ অফ এক্সাম, যেটা তোমার ওই দিনের ডিসাইড করবে যে তুমি কি হতে চলেছে। তাই ওটা নিয়ে ভেঙে পড়বে না, বরাবর নিজের মধ্যে কনফিডেন্ট রাখবে, যে ফুল অফ কনফিডেন্স, যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এইটাই কনফিডেন্টটা রাখবে, ওভার কনফিডেন্ট রাখবে না যে অনলি আই ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট ইজ ইউর কনফিডেন্ট, অনলি ইউ ক্যান ডু ইট, অনলি ইউ, দ্যাটস ইউর ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্ট রাখবে না যে আমি পারবো, বাস কে পারলো না পারলো আমার দেখার দরকার নেই। তো একটা কথাই বলবো, কনফিডেন্সের সাথে পড়তে থাকো এবং ইফোর্ট দাও, ফুল ইফোর্ট দাও। ধরো ইফোর্ট না দিয়ে যদি বলো আমি পারলাম না, সেটা একটা হলো না। তো আমি ওই জন্যই বললাম, আমি নিজের স্টোরিটা এই জন্যই বললাম যে ফেলিওর আসবে লাইফে, আমারও এসেছিল। তারপর সাকসেসও আসবে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, সাকসেস। তো সেটাই হচ্ছে ব্যাপার, ফেলিওরও আসবে, সাকসেসও আসবে, দুটোকেই অ্যাজ এ পার্ট অফ উইনিং ভেবে তোমাকে গলায় নিতে হবে, অ্যাজ এ পার্ট অফ উইনিং। ফেলিওর অ্যান্ড সাকসেস পার্ট অফ উইনিং। ফেলিওর না থাকলে সাকসেস আসবে না, এটা মাথায় রেখো। একটা কথা আছে যে ফেলিওর ইজ আ পিলার অফ সাকসেস। তো হ্যাঁ, ফেলিওর আসবে, তো সেটাকে ফেলিওর থেকে একটা কি নিতে হবে, শিক্ষা নিতে হবে, একটা মোটিভেশন নিতে হবে, যে হ্যাঁ এবার আমাকে তো করতেই হবে। তো এই কথাটা বলার জন্যই এত কিছু। তো আশা করছি তোমরা চার্জড আপ হয়ে যাবে এরপর থেকে, যে আমাকে করতেই হবে, এবং তার জন্য যা করা করবো, আলটিমেটলি যা হবে দেখা যাবে। পেতেই হবে, পেতেই হবে, এই চিন্তা যদি করো তাহলে পরীক্ষা হলে গিয়ে সব ভুল করবে।
হ্যাঁ রিল্যাক্স হবে, যতগুলো পারবো অ্যান্সার করবো, না পারবো করবো না, এই রিল্যাক্স মুডে যাবে, ঠিক আছে? সব পড়ে এইভাবে যাবে। আর যদি পেতেই হবে এই করতে করতে যা, পরীক্ষা হলে সব ভুলভাল করে আসবে। যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টাতে তোমাদের ফিউচার ডিপেন্ড করবে। জিলেটের জন্য যারা পড়ছো, যারা এসএসসি যেই জন্য পড়ছো, তাদের জন্য তো খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। কারণ প্রথম 2 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টাতে 200টা কোশ্চেন করতে হলো, তারপরে যে 300 নম্বর পরীক্ষাটায় সেটাও 2 ঘন্টা টাইম থাকে। তো মাথার মধ্যে চাপ নেবে না যে আমাকে চাপটা পেতেই হবে। যদি চাপ ওই চাপটা নিতে আরম্ভ করো, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে লাইফে, ঠিক আছে? আমি কি বোঝাতে চাইলাম ক্লিয়ার? আর কখনো ডিপ্রেসড হয়ে পারবে না। হ্যাঁ এবার আসি যে আলাদা একটা যে প্রেম ভালোবাসা, দেখো আমি একটা কথা মনে করি, তুমি তোমার কেরিয়ারটা ঠিক করে তৈরি করো। কি? তুমি তোমার কেরিয়ারটা ঠিক করে তৈরি করো, বাকি সব কিছু অটোমেটিক চলে আসবে, অটোমেটিক। বাড়ি গাড়ি, পয়সা টাকা, প্রেম ভালোবাসা, বিয়ে, বউ, সব কিছু লাইফে চলে আসবে। শুধু কেরিয়ারটা ঠিকঠাক তৈরি করো, তাহলে সব কিছু চলে আসবে। আর এখন এই অল্প বয়সে সবাই হ্যাঁ করছো করো, কিন্তু সব কিছু মেনটেন করে করো, আমি এটাই বলবো। সব কিছু মেনটেন করে পড়াশোনা করো, দেন কোনো ব্যাপার নাই। আর যদি কোনো কিছু মেনটেন না করো, ওইটার দিকেই ফোকাস করো, তাহলে কিন্তু হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করছি আমি কি বলতে চাইলাম নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো? এটাই হচ্ছে ব্যাপার। তো পড়াশুনো করো, ডিপ্রেস হয়ে যাও না পড়তে পড়তে যে কত পড়বো। আমি আবার বারবার বলে দিচ্ছি, যারা এসএসসি যেই রেসের নামছে, ইটস এ লং রেস। আমি আবার বলছি, ইটস এ লং রেস। কত ছেলে 10-15 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে, এখন অব্দি হচ্ছে না। ইটস এ লং জার্নি, ইটস এ লং রেস। আমি বারবার বলে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে কি বললাম? চলো তারা স্টার্ট করা যাক নাকি? রেসপন্স করো, স্টার্ট করা যাক। তাহলে ফুললি ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করো। অন্তরা বলছে একদম, হ্যাঁ একদম এরকমই হওয়া উচিত। কে না কে, কোথাকার কে বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, কান্নাকাটি, পড়াশোনা বন্ধ, চুপ করে কিচ্ছু হবে না। নিজেকে দাঁড়াতে হবে একদম, নিজেকে লাইফে দাঁড়াতে হবে, তাছাড়া কিচ্ছু হবে না লাইফে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, প্রথম ছিল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অ্যাসাইনমেন্ট। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রথম অ্যাসাইনমেন্ট কি ছিল? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল স্ট্রেস স্ট্রেনের ওপর, ঠিক আছে? স্ট্রেস স্ট্রেনের প্রথম কোয়েশ্চেনটা একজনের ডাউট ছিল, যে কোশ্চেনটা কেন ডাউট ছিল আমি জানি না, হাজারবার পড়েছিলাম। কোশ্চেনটা ছিল যে 1 নম্বর কোশ্চেনটা ছিল যে এ ম্যাটেরিয়াল, প্রথম কোশ্চেনই ডাউট ছিল, এ ম্যাটেরিয়াল উইথ, এটা আমি পড়িয়েছিলাম যদিও, অনেকবার পড়িয়েছি, উইথ আইডেন্টিক্যাল প্রপার্টিজ ইন all direction, a material with identical properties in all direction is known as কি? 1 নম্বর অপশন ছিল হোমোজিনিয়াস, 2 নম্বর অপশন ছিল আইসোট্রপিক, 3 নম্বর অপশন ছিল ইলাস্টিক, 4 নম্বর অপশন ছিল নান অফ দ্য অ্যাভব। তো কোন অপশনটা রাইট হবে তোমরা একটু বলো তো দেখি। যে ম্যাটেরিয়াল উইথ আইডেন্টিক্যাল প্রপার্টিজ, তোমার ওই লাস্টের কথাটা পুরো কোটি টাকা দাম। আচ্ছা কোটি টাকা দামের কথা আবার লাস্টে বলবো, এখন একটু পড়ে দিই, ঠিক আছে? এটা বলো, এ ম্যাটেরিয়াল উইথ আইডেন্টিক্যাল প্রপার্টিজ ইন অল ডাইরেকশন ইজ নোন অ্যাজ, কোন অপশনটা রাইট? আমি এটা বারবার পড়েছি, বেন্ডিং স্ট্রেসে পড়িয়েছি, অ্যাজাম্পশনে পড়িয়েছি। অ্যাজাম্পশন যখনই পড়েছি তখন আমি ডেসক্রাইব করেছি অ্যাজাম্পশনস গুলো, সেই অ্যাজাম্পশনস এর মধ্যেই ছিল, ঠিক আছে? ঠিক বলেছো দাদা, একদম রিমা, ঠিকই বলি আমি সবসময়। চলো, তো এবার বলো কোন অপশনটা রাইট। অন্তরা বলছে অ্যান্সার বি, বাকিরা কি বলছে দেখি, বাকিরা কি বলছে দেখি, বাকিরা কি বলছে দেখি। অন্তরা বলছে অপশন বি, বাকিরা কি বলছে? রিমা বলছে অপশন এ, রিমা বলছে অপশন এ। আচ্ছা
তপব্রত বলছে আইসোট্রপিক, অপশন বি। বাকিটা কি বলছে দেখি, বাকি বলতে কে কে আছে? প্রীতম, আর একটা কে বাকি আছে? প্রীতম আর সৌভিক। আচ্ছা, একটা ফেসবুকে তখন ট্রেন্ড করে বেড়াচ্ছিল যে এই প্রীতম তুমি আমাকে আনফলো করে দিয়েছো, দেখছিলাম ভিডিওটা। তো সে প্রীতম, তুমি কি আনফলো করে দিয়েছো কাউকে? আনফলো করবে না একদম, তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু, এইভাবে বলছিল একটা মেয়ে। তো আনফলো করবে না, ঠিক আছে, কাউকে প্রীতম। তো সবাই বলছে অ্যান্সারটা হবে আইসোট্রপিক। এবার রিমা কেন ভুল বললো আমি জানি না, ইট ইজ আউট অফ মাই রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি বলেছিলাম ইয়ের অ্যাজামশনস পড়ানোর সময় বেন্ডিং স্ট্রেসের অ্যাজামশন ছিল যে ম্যাটেরিয়াল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। আমি কি বলেছিলাম? আইসোট্রপিক বলতে যে ম্যাটেরিয়ালের সমস্ত ডাইরেকশনের প্রপার্টিগুলো একই। প্রপার্টি বলতে ইলাস্টিক প্রপার্টিজ, মেনলি ইলাস্টিক প্রপার্টিজ। এই ম্যাটেরিয়াল উইথ ইলাস্টিক উইথ আইডেন্টিক্যাল ইলাস্টিক প্রপার্টিজ অন অল ডাইরেকশন ইজ নোন অ্যাজ আইসোট্রপিক। ঠিক আছে, প্রপার্টিজ বলতে মেন প্রপার্টিজ বলতে ইলাস্টিক প্রপার্টিটাকে বোঝায়। উইথ সেম ইলাস্টিক প্রপার্টি যে ম্যাটেরিয়ালে, সেই ম্যাটেরিয়ালটাকে বলে আইসোট্রপিক। আর হোমোজিনিয়াস যেহেতু তোমরা বলে দিলে, বলে দিই হোমোজিনিয়াস কি। হোমোজিনিয়াস বলতে বলেছিলাম সমসত্ব, মানে ধরো একটা মেটাল আছে, ধরো একটা রড আছে, সেই রডটা যদি কাস্ট আয়রনের তৈরি হয়, হ্যাঁ গুড মর্নিং বিক্রম, সেই রডটা যদি কাস্ট আয়রন বা মাইল স্টিলের তৈরি হয়, যে কোনো একটা, ধরো রড আছে একটা তোমার কাছে, রড মানে বার আছে, সেটা যদি কাস্ট আয়রনের হয় তো গোটাটাতেই কাস্ট আয়রন থাকবে, মানে গোটা ম্যাটেরিয়ালটাই কাস্ট আয়রন তৈরি। ধরো এই পেনটা, এই মার্কার পেনটা আমার কিসের তৈরি? প্লাস্টিকের তৈরি। যদি গোটাটাই প্লাস্টিকের তৈরি হয় তাহলে সেটাকে আমি বলতে পারবো হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস বলতে সমসত্ব, মানে সেম ধরনের আইটেম দিয়ে তৈরি, হোমোজিনিয়াস। আর আইসোট্রপিক কি বললাম? যদি সেম ইলাস্টিক প্রপার্টিজ ইন অল ডাইরেকশনে থাকে তাহলে সেটাকে বলবো কি? আইসোট্রপিক। আইসোট্রপিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি? আইসোট্রপিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল মনে রাখবে গ্লাস, মানে গ্লাস বলতে কি বোঝায়? কাঁচ বোঝায়। মেটাল বলতে কি বোঝায়? ধাতু বোঝায়। তো এটা হলো কি? আইসোট্রপিক মেটালের এক্সাম্পল, আইসোট্রপিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, ডাউট কোশ্চেন। তাহলে মনে রাখবে যদি সেম ইলাস্টিক প্রপার্টিজ ইন অল ডাইরেকশন কথাটা বলে তাহলে সেটা হয়ে যাবে আইসোট্রপিক, মাথায় রাখবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হলো। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন হলো। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা নিয়ে ডাউট থাকার কথা, হ্যাঁ ডাউট থাকার কথা আমরা ছিল, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট অবভিয়াসলি, তবুও এখন ডাউটটা একটু কম হয়েছে। ইন দ্য এসআই সিস্টেম, in the SI system of units, the unit of stress, the unit of stress is 1 নম্বর দিয়েছে পাস্কাল, 2 নম্বর দিয়েছে নিউটন পার মিটার স্কোয়ার, 3 নম্বর দিয়েছে নিউটন নয়, কেজি ফোর্স পার মিলিমিটার স্কোয়ার, 4 নম্বর দিয়েছে কেজি পার মিলিমিটার স্কোয়ার। তো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এটার অ্যান্সার আমি প্রথম থেকে নিজে, হ্যাঁ গুড মর্নিং অমিত, মানে গোবিন্দ, এক কথায় গুড মর্নিং বিক্রম। সকাল সকাল কিছুই দিলাম না, শুনতে পাচ্ছিলাম, মনে পড়লো প্রীতম, তাই প্রীতমের কথা তুললাম। তো বলছে এসআই সিস্টেম বলতে আমার কি, এসআই এর মেন ইউনিটগুলো কি? এসআই কে এমকেএসও বলা হয়। তো এসআই এ মনে রাখবে যে ভরের একককে কি দিয়ে ডিনোট করা হয়? মাসের একক। ভরের একককে কি দিয়ে ডিনোট করা হয়? মাসের একককে কিলোগ্রাম দিয়ে ডিনোট করা হয়, তাই তো। লেন্থের একককে কি দিয়ে ডিনোট করা হয়? মিটার দিয়ে। আর টাইমের একককে কি দিয়ে ডিনোট করা হয়? সেকেন্ড দিয়ে, তাই তো। এসআই এগুলো করা হয়। এসআই মাস মানে ভরের একককে কিলোগ্রাম, লেন্থের একক মানে দৈর্ঘ্যের একককে মিটার, আর টাইমের একককে সেকেন্ড, এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতি কি? সিজিএস পদ্ধতিতে মাসের একককে কি? গ্রাম, লেন্থের একককে কি? সেন্টিমিটার, আর টাইমের একককে সেকেন্ড, তাই তো। এগুলো তুমি জানো। তাহলে এসআই যখন লেন্থ আসবে তখন মিটার আসবে, ঠিক আছে, আর যখন ভর আসবে তখন কিলোগ্রাম আসবে, আর যখন টাইম আসবে তখন সেকেন্ড আসবে। ঠিক আছে, এটা বেসিক জিনিস। কিন্তু এখানে তাহলে কি হবে?
তো এখানে আমাদের কনফিউশন হয়ে যায়, 1 নম্বর অপশন হবে পাস্কাল মানে কি, পাস্কাল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমি তোমাদেরকে আগে পড়িয়েছি। পাস্কাল বলতে কি, যদি 1 নিউটন বল 1 বর্গ মিলিমিটার জায়গার ওপর কাজ করে তাহলে সেইটাকে বলা হয় 1 পাস্কাল। তো এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, তাহলে পাস্কাল অ্যান্সার হবে না নিউটন পার মিটার স্কোয়ার হবে? কারণ মিটার স্কোয়ার হবে, এক কথাই তোমরা জানলে যে এসআই পদ্ধতিতে আমার দৈর্ঘ্যের, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে, হ্যাঁ তবত অ্যান্সার দিচ্ছে এ অ্যান্ড বি। আচ্ছা, আর একজন অ্যান্সার দিচ্ছে বি। এবার দেখো আমি এটা বলে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে তুমি, আর নিউটন হচ্ছে কি ফোর্সের একক, এসআই পদ্ধতিতে ফোর্সের একক কি নিউটন। স্ট্রেস সমান কি হয়, স্ট্রেস সমান হয় ফোর্স বাই এরিয়া। এসআই পদ্ধতিতে ফোর্সের একক কি হয় নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক মনে রাখবে ডাইন হয়, ডাইন। ঠিক আছে, এসআই পদ্ধতিতে ফোর্সের একক নিউটন, আর এরিয়ার একক কি হয়, এরিয়া হচ্ছে মনে হচ্ছে, এরিয়া হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য বলতে কি মিটার স্কোয়ার, তাহলে আমার ইউনিট হয়ে যাচ্ছে কি, স্ট্রেসের ইউনিট হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অপশন বি আমরা কনভেনশনালি কারেক্ট বলতে পারি। কিন্তু কেউ যদি অপশন এও করে, মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারও করে, অ্যান্সারটা ভুল হবে না। তো বোথ এ অ্যান্ড বি অপশন আর কারেক্ট। আমাদের যে এইটা যে অথরের বুক থেকে আমি আমাদের কোশ্চেনটা দিয়েছি, সেই অথর মানে ডক্টর এম এন পাত্র অ্যান্সার করেছেন পাস্কাল, মানে 1 নম্বর অপশন। ঠিক আছে, আমি বলছি অপশন বি নিউটন পার মিটার স্কোয়ার। আমি তোমাদেরকেও বলবো, যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, দেবে না এরকম কোশ্চেন, যদি আর ফর ইওর কনভিনিয়েন্ট বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। ঠিক আছে, দুটোই অপশন কারেক্ট, পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে না। ঠিক আছে, মাথায় রেখো, যে কোনো একটা অপশন থাকবে, পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে না, যে কোনো একটা আসবে। ঠিক আছে, এই দুটো অপশন একসাথে দেবে না। তো দুটো অপশনই কারেক্ট, বোথ এ অ্যান্ড বি। বাট আমি তোমাদেরকে বলবো সেফ সাইডে থাকার জন্য বি অপশনটাকে চুজ করবে, কারণ এসআই পদ্ধতিতে ফোর্সের একক নিউটন হয়, আর এসআই পদ্ধতিতে এরিয়ার একক মিটার স্কোয়ার হয়। এখানে কি মিটার স্কোয়ার থেকে মিলিমিটার স্কোয়ার করা হয়েছে, মানে ইউনিটটাকে কনভার্সন করা হয়েছে। তো মিলিমিটার যেহেতু সিজিএস পদ্ধতিতে একক নয়, এসআই পদ্ধতিতে একক নয়, তো অপশন এও কারেক্ট হতে পারে, অপশন বিও কারেক্ট করতে পারে। মোর স্পেসিফিক্যালি অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, কিন্তু অর্থাৎ তোমাদের অ্যান্সার করেছে অপশন এ। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেছে তোমাদের কাছে, নিশ্চয়ই ক্লিয়ার। এটা ছিল তোমাদের 2 নম্বর প্রবলেম। এবার হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। কি বলেছিল, বলেছিল এ বার অফ লেন্থ, এ বার অফ লেন্থ এল মিটার extends by এল মিলিমিটার, লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল আর এক্সটেন্ড করছে স্মল এল মিলিমিটার, আন্ডার এ টেনসাইল ফোর্স, আন্ডার এ টেনসাইল ফোর্স অফ পি কেজি, আন্ডার এ টেনসাইল ফোর্স অফ পি কেজি, the strength produced in the bar is কত? অপশন এ বলেছিল 24-এর কোশ্চেনের অপশন এ ছিল কত? অপশন এ ছিল 1000 ইন্টু এল বাই এল। অপশন বি ছিল কি, অপশন বি ছিল অপশন বি ছিল, হ্যাঁ অপশন বি ছিল 0.1 ইন্টু এল বাই এল। অপশন সি ছিল 0.001 এল বাই এল। বলো তো কোন অপশনটা হবে, এ বি না সি? আর অপশন ডি ছিল 0.01 এল বাই এল। তো কোন অপশনটা হবে বলে দেখি, কে বলতে পারে? তো আগের কোশ্চেনের যে অ্যান্সার বলেছিল রিমা, বি বলেছিল, রিমা ঠিকই বলেছিল, নিউটন পার মিটার স্কোয়ার রাইট অ্যান্সার। তো অবদ্ধ কি বলেছিল, এ অ্যান্ড বি দুটোই রাইট হতে পারে, একদম ঠিক। সবিক বলেছিল এ পাস্কাল, মানে পুরো এমপি স্যারের কপি। ঠিক আছে, তো অবভিয়াসলি দুটো অ্যান্সারই ঠিক হতে পারে, এ অ্যান্ড বি আগের কোশ্চেনের। ঠিক আছে, তো এটা কি হবে কে বলতে পারে? এটা অন্তরা বলছে অপশন সি, একদম অন্তরা অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো কি করে এলো সেটা আমরা করে দেখবো। ঠিক আছে, তো কি করে এলো সেটা আমরা করে দেখবো। তো বলেছে দেখো, অঙ্কটা যদি ভালো করে পড়ো, অন্তরা ঠিক বলেছে তো অবধ ঠিক বলেছে, একদম এরকম মুখস্থ রাখতে হবে। বলেছে
বারের ইনিশিয়াল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল মিটার, মানে ইনিশিয়াল লেন্থ বলেছে ক্যাপিটাল এল মিটার। যখন টেনসাইল ফোর্স পি দিয়ে টানা হচ্ছে তখন বারটার লেন্থের দৈর্ঘ্য বাড়ছে কত, এল মিলিমিটার দৈর্ঘ্য বাড়ছে। তাহলে চেঞ্জ ইন লেন্থ কত হচ্ছে, এল মিলিমিটার, আর অরিজিনাল লেন্থ কত, এল মিটার। তাহলে আমার কি বার করতে বলছে, স্ট্রেন, স্ট্রেন বার করতে বলেছে। তো স্ট্রেন সমান কি জানো, স্ট্রেন সমান আমি শিখিয়েছি যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এই ফর্মুলাটা আমি তোমাদেরকে পড়িয়েছি, ফর্মুলা অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনেশন সব কিছুই পড়িয়েছি। স্ট্রেন সমান কি পড়েছো, যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। স্ট্রেন সমান কি হয়, যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাই তো। স্ট্রেন সমান কি হয়, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। না না, অত কটা জিরো হবে না সৌভিক, আরো 4-5টা জিরো বুঝে দে। অত কটা জিরো, 3টে জিরো দিয়েছে দশমিকের পরে। চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো চেঞ্জ ইন লেন্থ কত হয়েছে, চেঞ্জ ইন লেন্থ হয়েছে দেখো এল মিলিমিটার, তাহলে আমি এখানে কত লিখবো, এল মিলিমিটার লিখলাম। আর অরিজিনাল লেন্থ কত বলে দিয়েছে, অরিজিনাল লেন্থ বলে দিয়েছে এল মিটার। তাহলে চেঞ্জ ইন লেন্থ বলে দিয়েছে এল, এল মিলিমিটার, এল মিটার। তাহলে এইটা মিলিমিটার আছে, এইটা মিটার আছে, তাহলে এটা মিটার থেকে মিলিমিটার করতে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এল মিলিমিটার এখানে যেমন থাকলো থাকলো, এল মিটারটাকে মিলিমিটার করতে কত দিয়ে গুণ করবো, এল ইন্টু 1000 করবো, তাহলে এটা মিলিমিটার হয়ে গেল। তাহলে মিলিমিটার মিলিমিটার কেটে গেল, তাহলে 1/1000 ইন্টু এল বাই এল, এটাই তো, 1/1000 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার 1কে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, 1কে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, 1কে 1000 দিয়ে ভাগ যদি করা হয় তাহলে 0.3টে শূন্য, তাহলে দশমিকের পরে 001, তাই তো, এল বাই এল, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কি, অ্যান্সার হয়ে যাবে আমার সি। 1কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, দশমিকের পরে 001 এল, 3টে শূন্য, তাই 3 দশমিকের পর 3টে সংখ্যা, ঠিক আছে। তো এই হলো আমার ব্যাপার, এই হলো আমার ব্যাপার। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। হুম, ঠিক আছে। এটা গেল 24 নম্বর অঙ্ক ছিল, খুব সোজা একটা অঙ্ক। এরপর আমরা নেক্সট নেক্সট যেটা আছে সেটাই চলে যাব। নেক্সট কি আছে দেখি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, 27 নম্বর। 27 নম্বর কি বলেছে, 27 নম্বর একটা স্টেটমেন্ট বটে, আমি স্টেটমেন্টটা লিখে দিই। বলেছে দ্য স্ট্রেস নেসেসারি, the stress necessary to initiate yielding is considerably ড্যাশ। অপশনগুলো কি ছিল, 27 নম্বর অপশনগুলো আমি মুখে বলে দিয়েছি। 1 নম্বর অপশন ছিল মোর দ্যান নেসেসারি টু কন্টিনিউ ইট, 2 নম্বর ছিল লেস দ্যান দ্যাট নেসেসারি টু কন্টিনিউ ইট, তারপর ছিল মোর দ্যান দ্যাট নেসেসারি টু স্টপ ইট, অ্যান্ড লেস দ্যান নেসেসারি টু স্টপ ইট। তাহলে বলছে দ্য স্ট্রেস নেসেসারি টু ইনিশিয়েট ইল্ডিং ইজ কনসিডারেবলি, অপশন কোনটা হবে, অ্যান্সার যেটা কারেক্ট হবে আমি সেটাই লিখে দিচ্ছি। অপশন হবে যে মোর দেন দ্যাট নেসেসারি টু কন্টিনিউ ইট। এবার ব্যাপারটা কি হলো, তাহলে ব্যাপারটা হচ্ছে তোমরা যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকো, আমি এঁকে দেখাচ্ছি।
সিগমা আর এপসাইলন। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমরা যখন আঁকি তখন কি রকম হয়, প্রথমে একটা লিমিট অফ প্রপোর্শনালিটি থাকে, তারপর এইভাবে স্টার্ট হয়, নিয়ে ইল প্ল্যাটুর মতো হয়, নিয়ে এইভাবে গিয়ে এখানে শেষ হয়, তাই তো। তো বলছে স্ট্রেস নেসেসারি টু ইনিশিয়েট ইল্ডিং, বলছে ইল্ডিং শুরু হতে যে স্ট্রেসটা লাগে সেটা কি তারপরের যে স্ট্রেসটা থাকে তার মানে ইল্ডিং জায়গাটায় যে স্ট্রেসটা থাকে তারপরে থেকে কম বেশি নাকি সেটা বলেছে। তো এখানে আমার এই যে পোর্শন ইলাস্টিক রিজিয়ন, যে এখানে আমার যখন লিমিট অফ প্রপোর্শনালিটিটা শেষ হয়ে যায়, এই পোর্শনটা বা লিমিট অফ প্রপোর্শনালিটি, ঠিক আছে, তখনই আমার কি হয়, এই জায়গাটা আমার কি এইখান থেকে আমার প্লাস্টিক স্টার্ট হয়ে যায়, এই গোটা তারপরে জোনটা হচ্ছে প্লাস্টিক জোন। তো এই জায়গায় আমার কি হয়, এই জায়গাটাকে বলি আমি আপার ইল পয়েন্ট আর এই জায়গাটা বলি লোয়ার ইল পয়েন্ট। এ পয়েন্টটা হচ্ছে আপার ইল পয়েন্ট, বি পয়েন্টটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। আমরা সাধারণত ইল স্ট্রেস বলতে কোনটা বুঝি, ইল স্ট্রেস বলতে এই যে লোয়ার ইল পয়েন্টের যে স্ট্রেসটা সেটাকে আমরা বুঝি ইল স্ট্রেস, ঠিক আছে। তো দেখো যখন স্টার্ট হচ্ছে তখন যে স্ট্রেসটা এ পয়েন্টে যে স্ট্রেসটা, এখানে তোমার ইল্ডিং প্রথম স্টার্ট হচ্ছে, তো এই পয়েন্টে যে স্ট্রেসটা হবে এইখানে এইভাবে বাড়াও যদি, এটা আমার ইল্ডিং স্ট্রেস হবে। এই পয়েন্টে যে আমার স্ট্রেসটা হবে যেটা আমার শুরু করছে, ইল্ডিং থেকে শুরু করছে, সেই পয়েন্টের স্ট্রেসটা তো আলটিমেটলি যে ইল স্ট্রেস আমরা ধরি সেটার থেকে বেশি, মোর, তো সেই জন্যই আমরা কি করেছি মোর, বুঝতে পারলে, এই জন্য আমরা কি করেছি মোর। দেখো যখন আমার ইল্ডিং স্টার্ট হচ্ছে তখন আপার ইল পয়েন্টে আছে, কিন্তু আমরা যে ইল স্ট্রেসটা নিয়ে কাজ করি সেটা লোয়ার ইল পয়েন্টে আছে। তাই আপার ইল পয়েন্টের স্ট্রেসটা মানে ইনিশিয়াল ইল্ডিং এর স্ট্রেসটা সবসময় কার থেকে বড়, তারপরে যে স্ট্রেসটা কন্টিনিউ করে তার থেকে বড়। সেই জন্যই আমরা কি বলেছি যে সিগমা এ গ্রেটার দেন সিগমা বি, এক কথায় মানে সিগমা ইনিশিয়েট গ্রেটার দেন সিগমা কন্টিনিউড, ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে, মানে যে স্ট্রেসটা ইল্ডিং শুরু করে সেই স্ট্রেসের মানটা সব সময় তারপরে যে ইল স্ট্রেসটাকে কন্টিনিউ করে তার থেকে বেশি হয়, ঠিক আছে। এটা ছিল আমার 27 নম্বর কোশ্চেন। এটাকে আরো একবার ব্যাখ্যা দেওয়া যায়, আমি সেটাতে গেলাম না, ঠিক আছে, এইভাবে মনে রাখবে তাহলে মনে থাকবে তোমাদেরকে। কোশ্চেনটা আরো একটু আলাদা টাইপের, আমি আর ওটাতে গেলাম না, গেলে তোমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, এরপর আমি তোমাদেরকে এরপর আমি তোমাদেরকে এরপর আমি তোমাদেরকে নেক্সট কোশ্চেন, আমি বলেছিলাম এই কোশ্চেনগুলো যখন আলোচনা করব তখন সেই রিলেটেড যা যা লাগবে আমি কিছু আলোচনা করে দেবো। তো নেক্সট কোশ্চেনে সেরকমই আমি একটু কিছু আলোচনা করতে চলেছি। যদিও এই কোশ্চেনটা পারার কথা ছিল, খুব একটা কঠিন কোশ্চেন ছিল না, আমি যখন পড়াচ্ছিলাম তখন আলোচনা করেছিলাম, এবং এই নেক্সট যে কোশ্চেনটা আমি পড়াতে চলেছি সেটা আমাদের পরীক্ষায় এসেছিল, কেএমসিতে এসেছিল। কি কোশ্চেন ছিল, যে কোশ্চেন ছিল এ ম্যাটেরিয়াল capable of absorbing a material capable of absorbing large amount of energy before fracture is known as, অপশন কি কি ছিল, এই কোশ্চেনটা আমি পড়িয়েছি, বারবার এসছে পরীক্ষা। অপশন ছিল যে ডাক্টিলিটি টাফনেস, 1 নম্বর অপশন ছিল ডাক্টিলিটি, 2 নম্বর অপশন ছিল টাফনেস, 3 নম্বর অপশন ছিল কি ছিল রেজিলিয়েন্স। তো কোনটা অপশন হবে, কোন অপশনটা হবে তোমরা বলো তো দেখি, ডাক্টিলিটি হবে না টাফনেস হবে না রেজিলিয়েন্স হবে, কোন অপশনটা হবে। এ ম্যাটেরিয়াল অফ কেপেবল অফ অ্যাবজর্বিং, এটা কেএমসি 2019 এসছে কিন্তু, এ ম্যাটেরিয়াল কেপেবল অফ অ্যাবজর্বিং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি বিফোর ফ্র্যাকচার ইজ নোন অ্যাজ, আমি পড়িয়েছি কিন্তু স্ট্রেস স্ট্রেন যখন পড়াচ্ছিলাম আমি তোমাদেরকে পড়িয়েছি। তো অ্যান্সার কি হবে বলে দেখো, অ্যান্সার কি হবে বলো দেখি।
অপশন সি বলছে অনেকে, অপশন সি বলছে। কিন্তু অপশন সি ইজ দ্য রং অ্যান্সার, অপশন সি ইজ দ্য রং অ্যান্সার। ঠিক আছে, কি করে যে অপশন সি বলছে আমি সেটাই বুঝতে পারছি না। যখন এই টার্মটা দেওয়া থাকবে না যে বিফোর ফ্র্যাকচার বা আপ টু ফেলিওর, কি বলে দেওয়া থাকবে, এ ম্যাটেরিয়াল অফ কেপেবল অফ অ্যাবজর্বিং এনার্জি বিফোর ফ্র্যাকচার, বা কি লেখা থাকবে যে আপ টু ফেলিওর। এই কথাটা যখন দেয়া থাকবে তখন সেটা হয়ে যাবে সবসময় টাফনেস, তখন সেটা কি হয়ে যাবে টাফনেস। সবাই ভুল বলেছো, ঠিক আছে, সবাই ভুল বলেছো। বিক্রম তো একদম যাতা বলছো, তুমি এখন ক্লাসটা দেখোই না বিক্রম, কারণ তুমি তো ক্লাসগুলো করোনি এর আগে, তুমি পুরোনো ক্লাসগুলো দেখো সব, তারপর পুরোনো ক্লাসগুলো দেখার পর এই ক্লাসগুলো দেখবে। ডাক্টিলিটি তো পুরোপুরি আলাদা জিনিস, যেটা আমি ভালো করে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো টাফনেস হবে অ্যান্সারটা। তো টাফনেস সম্পর্কে একটু বেশি কিছু পড়িয়ে দিই, তাহলে তোমাদের হয়তো এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মনে রাখবে, যখন বিফোর ফ্র্যাকচার বা আপ টু ফেলিওর অবধি কোনো একটা ম্যাটেরিয়াল যে পরিমাণ ডিফরমেশন শোষণ করতে পারে, আমি বলেছিলাম যে ফ্র্যাকচারের আগে অবধি যে কোনো পরিমাণ ডিফরমেশন শোষণ করতে পারবে, মানে যা দেবে সহ্য করে নেবে, সেটাই হচ্ছে ওই ম্যাটেরিয়ালের টাফনেস। ছোট্ট করে ইয়েতে লেখা ছিল, ছোট্ট করে সলিউশনে লেখা ছিল টাফনেস। রিমার্ক কি সব বলছি, ডাক্টিলিটি কি বলেছিলাম, ডাক্টিলিটি হচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ the material can withstand a large amount of deformation without rupture under tensile load and the material can be turned into a thin sheet। ওটা ছিল ডাক্টিলিটি। ডাক্টিলিটি হচ্ছে টেনসাইল লোডে থিন সিটে পরিণত হবে, এই সরি থিন ওয়ারে পরিণত হবে, থিন ওয়ারে পরিণত হবে, আর কি একটা অ্যামাউন্ট অফ ডিফরমেশন সহ্য করতে পারবে। এখানে আছে যে কেপেবল অফ অ্যাবজর্বিং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, কেপেবল অফ অ্যাবজর্বিং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি আপ টু কি ফ্র্যাকচার। তো অ্যান্সারটা হয়ে যাবে আমার, অপশনটা হয়ে যাবে কি, অপশনটা যেমন টাফনেস। তো টাফনেস সম্পর্কে একটু পড়িয়ে দিই, আর রেজিলিয়েন্স সম্পর্কে আবার একটু বলে দিই, তাহলে তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো টাফনেস সম্পর্কে আমি বলি, টাফনেস সম্পর্কে যে পয়েন্টগুলো লিখে দেবো সেই পয়েন্টগুলো সবসময় মনে রাখবে এবং কোনোদিন ভুলবে না, এবং খাতায় নোট ডাউন করে রাখবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি। টাফনেস, তাহলে পরীক্ষার হলে গোলাবে না। টাফনেস 1 নম্বর পয়েন্ট মনে রাখবে, যেটা ডেফিনেশন টাফনেসের, টাফনেসের যেটা ডেফিনেশন মনে রাখবে, এবিলিটি টু অ্যাবজর্ব, এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি আপ টু ফেলিওর, ফেলিওরের আগে অবধি, এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি আপ টু ফেলিওর, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে অবভিয়াসলি ডেফিনেশন। হ্যাঁ, থিন ওয়ারে পরিবর্তন হয় যেটা, সেটা হচ্ছে ডাক্টিলিটি। থিন ওয়্যার আন্ডার টেনসাইল লোড, এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে ডাক্টিলিটি। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ক্যান আন্ডারগো এ লার্জ অ্যামাউন্ট অফ ডিফরমেশন উইথাউট রাপচার, ওটা হচ্ছে ডাক্টিলিটি প্রপার্টি। টাফনেসের জন্য বলি এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি আপ টু ফেলিওর, এটা মনে রাখবে। এবার পয়েন্ট যেগুলো মনে রাখবে, 1 নম্বর হচ্ছে ইট রিপ্রেজেন্টস, এগুলো মুখস্থর মতো করে নেবে, it represents the ability, it represents the ability to resist fracture, it represents the ability to resist fracture। fracture বলতে ফেলিওর হওয়ার আগের অবধি যেটা সহ্য করার ক্ষমতা বা ফেলিওর হওয়াকে রোধ করার যে ক্ষমতা, সেটা এটা প্রকাশ করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে টাফনেস ইজ ডিজায়ারেবল এগেনস্ট ইম্প্যাক্ট লোডিং, দরকার নেই, এটা মনে রাখবে। বেন টেস্ট, এই টেস্টের নামটা মনে রাখবে, বেন টেস্ট ইজ ইউজ টু ডিজায়ার টাফনেস, ইজ ইউজ টু মেজার দ্য টাফনেস, এটা মনে রাখবে। বেন টেস্ট, যে টেস্ট করা হয় টাফনেস মাপার জন্য, যে টেস্ট করা হয় সেটা করা হচ্ছে বেন টেস্ট, ঠিক আছে। আর যেটা বললাম যে দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি টিল ব্রেকিং, টিল রাপচার অর টিল ফেলিওর, তিনটে কথা একই মনে রাখবে। আমি আবার লিখে দিচ্ছি,
যে দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব বলতে কি শোষণ করা, এনার্জি মানে কি শক্তি, টু অ্যাবজর্ব এনার্জি বা মেকানিক্যাল এনার্জি যা বলতে পারো, এনার্জি টিল কতদূর অবধি, রাপচার মানে ভেঙে যাওয়ার আগের অবধি, রাপচারও বলে দেওয়া থাকতে পারে কোনো কোশ্চেনে, কোথাও ব্রেকিং বলে দেওয়া থাকতে পারে, ব্রেকিং, অথবা ফেলিওর বলে দেওয়া থাকতে পারে। The ability of a material to absorb energy till rupture, breaking or failure is known as toughness. ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি আমি একটা আঁকি, আমি লিখে দিচ্ছি পরে বোঝাচ্ছি। দেখো লিখে দিচ্ছি, এটা আমি পরের পয়েন্টটা বোঝাচ্ছি। একে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ, এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ up to fracture is called modulus of toughness, ঠিক আছে, একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকবে, ফ্র্যাকচারের আগে অবধি যে এরিয়াটা থাকবে সেটাকে বলবো মডিউলাস অফ টাফনেস। আমি ছবি এঁকে দেখাবো, আশা করছি ওপরের পয়েন্টগুলো তোমাদের লেখা হয়ে গেছে, তো সেগুলো মুছে দিচ্ছি। 1-2 লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি, তাহলে তোমাদের আমি ছবিটা আঁকতে পারবো। তো এটা হচ্ছে এইরকম ছবি, ধরো আমার ধরো একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এঁকেছি, এইদিকে কি দেয়, এইদিকে স্ট্রেস দেয় আর এদিকে কি দেয়, স্ট্রেন দেয়। আমার ডায়াগ্রামটা হয় এরকম, এরকম ডায়াগ্রাম হয়, তাই তো। তো বলছে এই যে এরিয়া, এটা আমার ফ্র্যাকচার পয়েন্ট, এটা তো আমার ফ্র্যাকচার পয়েন্ট, ফ্র্যাকচার পয়েন্টের আগে অবধি যে এরিয়াটা আমার হলো, এই যে এরিয়াটা ফ্র্যাকচার পয়েন্টের আগে অবধি যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এটি আমার কি বোঝায়, এই যে এরিয়াটা এটাই বোঝায় আমার মডিউলাস অফ টাফনেস। এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইল ডিনোট দ্য মডিউলাস অফ টাফনেস। ঠিক আছে, এই এরিয়াটাকে বোঝায় কে, এরিয়াটা বোঝায় যে মডিউলাস অফ টাফনেস কতটা। ঠিক আছে, এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। মনে রাখবে আর একটা পয়েন্ট মনে রাখবে, ডাকটাইল ম্যাটেরিয়ালের ফেলিওর পয়েন্ট অনেক পরে আসে রাদার দেন ব্রিটল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো অ্যাজ ফেলিওর স্ট্রেন ইজ মোর ইন ডাকটাইল ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল ইজ মোর টাফ দেন কাস্ট আয়রন, এটা মাথায় রাখবে। আমি লিখে দিচ্ছি, তাও 5 নম্বর পয়েন্ট হিসাবে লিখে দিই, 5 নম্বর পয়েন্ট হিসাবে লিখে দিচ্ছি, অ্যাজ ফেলিওর স্ট্রেন মানে অনেক স্ট্রেনটা বেশি হয়, ফেলিওর স্ট্রেন ইজ মোর ইন ডাকটাইল ম্যাটেরিয়াল, মোর ইন ডাকটাইল ম্যাটেরিয়াল, হেন্স মাইল্ড স্টিল কি, মাইল্ড স্টিল তো ডাকটাইল ম্যাটেরিয়াল, হেন্স মাইল্ড স্টিল ইজ মোর টাফ দেন কাস্ট আয়রন, is more tough than cast iron। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ফেলিওর স্ট্রেন বলতে এখানে তো ফেল করছে, মানে এই পয়েন্টে হয়ে যাবে আর কি ইএফ ফেলিওর স্ট্রেন। এই যে ফেলিওর স্ট্রেনটা মাইল্ড স্টিলের ক্ষেত্রে বড় হবে, তার তুলনায় না কাস্ট আয়রনের তুলনায়। ঠিক আছে, কারণ মাইল্ড স্টিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো সেই জন্য বলছে যে সবসময় মাইল্ড স্টিল কাস্ট আয়রনের থেকে বেশি টাফ ম্যাটেরিয়াল হবে। কি ম্যাটেরিয়াল, টাফ ম্যাটেরিয়াল। এটা গেল আমার 5 নম্বর পয়েন্ট, যেটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর দুটো জিনিস মনে রাখবে, টাফনেস কথাটা যখনই আসবে, টাফনেস কথাটা যখনই আসবে মাথায়, তখন মনে রাখবে যে ইট রেজিস্ট ফ্র্যাকচার। টাফনেস কথাটা যখনই আসবে তখন মনে রাখবে রেজিস্ট ফ্র্যাকচার, রেজিস্ট ফ্র্যাকচার। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে যে হার্ডনেস, হার্ডনেস পড়িয়েছিলাম কি, হার্ডনেস পড়িয়েছিলাম, দেখো মনে করে দেখবে, হার্ডনেস পড়িয়েছিলাম যে ইট ইজ দ্য এবিলিটি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট এগেন ইনডেন্টেশন, স্ক্র্যাচিং এন্ড সারফেস অ্যাব্রেশন। ধরো এই একটা ম্যাটেরিয়াল যদি হার্ড ম্যাটেরিয়াল হয়, তাহলে এর মধ্য দিয়ে আমি নখ দিয়ে স্ক্র্যাচও করতে পারবো না, আর সারফেস অ্যাব্রেশন হবে না, আর ইনডেন্টেশন মানে কোনো দাগ কাটতে পারবো না। ঠিক আছে, তো এটাই মনে রাখবে, অ্যাব্রেশন মানে ঘর্ষণ করতে পারবো না। তো হার্ডনেস প্রপার্টিটা আমি বলেছিলাম, তবু এখানে বলছি কেন,
কারণ টাফনেস হার্ডনেস এর উপর কোশ্চেন থাকে। তো হার্ডনেসের জন্য যেটা মনে রাখবে রেজিস্ট, ওই সেম কথা রেজিস্ট কথাটা মনে রাখবে। রেজিস্ট মানে বাধা দেয়, কি বাধা দেয়? স্ক্র্যাচ, স্ক্র্যাচ করতে, স্ক্র্যাচ বলতে দাগ কাটা, স্ক্র্যাচ, স্ক্র্যাচ অর অ্যাব্রেশন, এই পয়েন্টটা মনে রাখবে, স্ক্র্যাচ অর অ্যাব্রেশন, ABRASION, স্ক্র্যাচ অর অ্যাব্রেশন। ঠিক আছে, টাফনেস কথাটা যখন আসবে মনে রাখবে রেজিস্ট ফ্র্যাকচার, ফ্র্যাকচার করতে বাধা দেয়। আর হার্ডনেস কথাটা যখনই আসবে তখন মনে রাখবে রেজিস্ট স্ক্র্যাচ অর অ্যাব্রেশন। ঠিক আছে, আশা করছি এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো? এরপর আমি যেটা তোমাদের গন্ডগোল লাগছিল সেটা আমি পড়িয়ে দিই, রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স কাকে বলবো তাহলে? রেজিলিয়েন্সটা লিখে নাও যে ইট ইজ দ্য প্রপার্টি অর এবিলিটি অফ এ মেটেরিয়াল, আমি লিখে দিচ্ছি, it is the property or ability, এটা কোন পরে গন্ডগোল লাগবে, ability of a material to absorb energy, absorb energy when it is elastically deformed, elastically deformed, and then upon unloading to have this energy recovered, to have this energy recovered। মানে এটা কি বলতে চাইছে? আমি আগেটাই বলেছিলাম যে ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি, ওখানে ছিল আনটিল ফ্র্যাকচার, মানে একদম শেষ মুহূর্তে আগে অবধি যতটা পরিমাণ ওটা কি করতে পারবে, এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, সেটা ছিল আমার টাফনেস। আর রেজিলিয়েন্স কি? ইলাস্টিক লিমিট অবধি যতটা পরিমাণ আমার কি করতে পারবে, ইলাস্টিক লিমিট অবধি আমার যতটা কি এনার্জি শোষণ করতে পারবে, সেটা হয়ে যাবে আমার কি রেজিলিয়েন্স। তাহলে কি ইলাস্টিক লিমিট অবধি, মানে দেখো এটা বলতে চাইছে ইট ইজ দি প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি হোয়েন ইট ইজ ইলাস্টিক্যালি ডিফর্ম, মানে ইলাস্টিক লিমিট অবধি যতক্ষণ আমার এনার্জি শোষণ করতে পারবে সেটাই হচ্ছে কি রেজিলিয়েন্স। এন্ড দেন আপন আনলোডিং টু হ্যাভ দিস এনার্জি রিকভার, এবং যখন আনলোডিং করে দেবো, মানে লোড দিয়েছি বলে রেজিলিয়েন্স মানে এনার্জি স্টোর হয়েছে, যখন আনলোডিং করে দেবো সেই এনার্জিটা আমি ফিরে পেয়ে যাবো, রিকভার করতে পারবো। ধরো তাহলে এক একটা কি ছিল, তাহলে এবার যদি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি আমরা, এবার যদি আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে এপসাইলন, এরকম হয়, এরকম হয়, স্কিল প্লাটু হয়, এরকম হয়, শেষ হয়। এক একটা ছিল এই পয়েন্ট অবধি। আর এইবার হচ্ছে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট বলতে কতটা থাকে? ইলাস্টিক লিমিট বলতে খুব অল্প থাকে, এতটা অবধি আমার ইলাস্টিক লিমিট থাকে, তাই তো? ইলাস্টিক লিমিট বলতে এতটা অবধি থাকে, থাকে তো? ইলাস্টিক লিমিট বলতে কি নিশ্চয়ই তোমরা জানো, আমি লিখিয়ে দেবো আবার, যদিও একবার বলে দিচ্ছি, যে যে পয়েন্ট অফ দি ম্যাটেরিয়ালটা আমার ইলাস্টিক থাকে, যে পয়েন্ট অফ দি ম্যাটেরিয়ালটা আমার ইলাস্টিক, ইলাস্টিক বলতে কি লোড, যে পয়েন্ট অফ দি আমার লোড অ্যাপ্লাই করলে একটা সার্টেন চেঞ্জ হলো শেপ আর সাইজে, লোডটা যখন রিমুভ করে নেবো আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসবে, সেই পয়েন্ট অফ দি সেটা ইলাস্টিক, মানে যে পয়েন্ট অফ দি আমার বস্তুটা ইলাস্টিক থাকছে সেই পয়েন্টটাকে বলছে আমাদের ইলাস্টিক লিমিট। তো এতটা অব্দি আমার ইলাস্টিক লিমিট থাকে, তাই তো? তো এর আন্ডারে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করছি, এর এইটুকুর আন্ডারে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হচ্ছে সেটুকু হচ্ছে রেজিলিয়েন্স। আর যখন গোটাটার আন্ডারে যে এনার্জি অ্যাবজর্ব ছিল সেটা ছিল আমার কি টাফনেস, টিল ফ্র্যাকচার অবধি যেটা ছিল সেটা হচ্ছে টাফনেস, আর টিল ইলাস্টিক লিমিট অবধি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজিলিয়েন্স। এই যে আমি এরিয়াটা আঁকলাম, এই যে ইলাস্টিক লিমিটের মধ্যে যে এরিয়া আঁকলাম, এরিয়া আন্ডার শেডেড কোশ্চেন,
কি রাখলাম, এরিয়া আন্ডার শেডেড পোর্শন, আমি লিখে দিচ্ছি এরিয়া আন্ডার শেডেড পোর্শন। এই যে পোর্শনটাকে আমি শেডেড করলাম, ইলাস্টিক লিমিট অবধি যে পোর্শনটাকে আমি স্ট্রেস স্ট্রেন কার্ভে শেডেড পোর্শন, ওখানে কি পেয়েছিলাম, মডিউলাস অফ টাফনেস পেয়েছিলাম। এখানে পাবো কি, মডিউলাস অফ রেজিলিয়েন্স, মডিউলাস অফ রেজিলিয়েন্স, মডিউলাস অফ রেজিলিয়েন্স। এটা মাথায় রাখবে যে দ্য এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট, দ্য এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট ইজ কল্ড মডিউলাস অফ রেজিলিয়েন্স। এটা কথায় লিখে নেবে, ঠিক আছে। আর এরিয়া আন্ডার লোড ডিফরমেশন কার্ভ উইদিন ইলাস্টিক লিমিট ইজ কল্ড রেজিলিয়েন্স, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। যখন ইলাস্টিক লিমিট অবধি বলবে তখন হবে রেজিলিয়েন্স, আর যখন টিল ফ্র্যাকচার অবধি বলবে তখন হবে আমার কি, টাফনেস। এরপর যেন আর কোনোদিন ভুল না হয়, ঠিক আছে। ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? আই ওয়ান্ট রেসপন্স ফ্রম এভরিওয়ান, ক্লিয়ার টু এভরিওয়ান? একটা কোশ্চেন করতে গিয়ে কত কিছু জেনে ফেললাম। এবার একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ঠিক আছে। তো এই ইন্টারেস্টিংটা কোশ্চেনটা করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে। একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে 41 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো সেটা করার আগে আমরা গ্রাফটা ভালো করে জেনে নিই, যে গ্রাফটা আমি করেছিলাম, ঠিক আছে। যে গ্রাফটা আমরা করেছিলাম সেই গ্রাফটা আমরা একটু ভালো করে করে নিই, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল বলতে কি, লো কার্বন স্টিল, তাই তো, লো কার্বন স্টিল বা ডাকটাইল স্টিল ইন টেনশন। তো আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ভালো করে আঁকি, তারপর আমরা 41-এর কোশ্চেনটাই যাবো। তো স্ট্রেস স্ট্রেন গ্রাফটা আমরা ভালো করে বুঝি, এবং প্রত্যেকটা পয়েন্ট স্ট্রেস স্ট্রেন কার্ভ, কার জন্য আমি লিখে দিচ্ছি, একটা নাম লিখে দিচ্ছি, ফর মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলকে কি বলা হয়, মাইল্ড স্টিলকে ডাকটাইল স্টিল বলা হয় বা ডাকটাইল ম্যাটেরিয়াল বলা হয়। মাইল্ড স্টিলকে কি বলা হয়, লো কার্বন স্টিল বলা হয়, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর মাইল্ড স্টিল ইন টেনশন, এটা হবে হেডিং। বা স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর ডাকটাইল ম্যাটেরিয়াল ইন টেনশন, বা স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর লো কার্বন স্টিল ইন টেনশন, যা দেবে, ঠিক আছে। এবার আমি কার্ভটা যদি আঁকি, এইদিকে আমি কি দিই, স্ট্রেসকে দিই, স্ট্রেসকে আমি সিগমা দিয়ে ডিনোট করি। আর এদিকে আমি কি দিই, স্ট্রেনকে দিই, স্ট্রেনকে আমি এপসাইলন দিয়ে ডিনোট করি, তাই তো। একটু নিচে লিখি, এপসাইলন দিয়ে ডিনোট করি স্ট্রেন। এবার প্রথমে কি হয়, প্রথমে আমার পারফেক্টলি স্ট্রেট থাকে, প্রথমে আমার যেটা থাকে সেটা হয় পারফেক্টলি স্ট্রেট, ঠিক আছে। পারফেক্টলি স্ট্রেট বলতে একদম স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তারপর কি হয়, তারপর আমার ইল্ডিং হয়, এবার আমার কি হয়, ইল প্লাটু হয়, এরকম মালভূমি টাইপের হয়। তারপরে স্ট্রেন হার্ডেনিং হয়, নিয়ে রাপচার করে যায়, স্ট্রেন হার্ডেনিং হয়ে ফেলিওর করে যায়, তাই তো। তাহলে দেখো এবার প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে পয়েন্টগুলো কি। প্রথম ধরো আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ই, মানে এই পয়েন্টটা এক্স্যাক্টলি, এই পয়েন্টটা হচ্ছে যেখানে সব থেকে টপ মোস্ট পয়েন্টে, যেখানে আমার ভ্যালুটা, মানে এটাকে একটু সোজা করে দিই তাহলে হয়ে যাবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলে এফ, আর এই পয়েন্টটাকে বলে জি, ঠিক আছে। এবার আমার ডটের লাইন টেনে দেবো। সব পয়েন্টগুলো কোথায় এসে মিলছে, স্ট্রেনে মিলছে, তাই তো। তো আমি ফর মাইল স্ট্রেনের জন্য আঁকছি, এইটা 0.12% স্ট্রেন, একদম স্পেসিফিক 0.12% স্ট্রেনে আমার কি হয়ে যায়, ইল্ডিং শেষ হয় আর ইল প্লাটু শেষ হয়। 1.2 থেকে 1.5%, এটা 1.2 থেকে 1.5% কি স্ট্রেন হার্ডেনিং স্টার্ট হয়। ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হয়, 15 থেকে 20% স্ট্রেনে, এগুলো হচ্ছে স্ট্রেন তো। আর এই যে পয়েন্টটা,
এই পয়েন্টে আমার ইয়েটা হয় কত 25 থেকে 45%, 25 থেকে 45% স্ট্রেন। এবার দেখো কোন পয়েন্টটাই কি বলে। এবার আসছে ও থেকে এ অবধি হচ্ছে আমার লিনিয়ার কার্ভ, ও থেকে এ অবধি হচ্ছে লিনিয়ার কার্ভ, মানে ও থেকে এ, এই যে ও থেকে এ অবধি আমার হচ্ছে লিনিয়ার কার্ভ, মানে এটা হচ্ছে আমার কি প্রপোর্শনাল লিমিট, আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার কি প্রপোর্শনাল লিমিট। এবার প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট দুটো কথা আছে, যেটা কারো কাছে এখনো অবধি মনে হয় না যারা শুনছো ক্লিয়ার যে প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট কি। আমার যতটা মনে হয় তোমাদের কাছে কারো কাছে ক্লিয়ার নয়, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি আজকে। তাহলে ও এ অবধি হচ্ছে কার্ভটা হচ্ছে লিনিয়ার, আর এটাকে বলছি আমি কি প্রপোর্শনাল লিমিট। তো প্রপোর্শনাল লিমিট বলতে মনে রাখবে সেই লিমিটটা যেখানে স্ট্রেস আর স্ট্রেন ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে স্ট্রেস আর স্ট্রেন ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে স্ট্রেস যে হারে বাড়বে স্ট্রেনও সেই হারে বাড়বে। দেখো স্ট্রেস এখানে যে হারে বাড়ছে স্ট্রেনও সেই হারে বাড়ছে, স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সেই হারে বাড়ছে, স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সেই হারে বাড়ছে, স্ট্রেসও সেই হারে বাড়ছে স্ট্রেনও সেই হারে বাড়ছে। তবেই তো এটা স্ট্রেট লাইন হয়েছে, তবেই তো এটা স্ট্রেট লাইন হয়েছে। তো সেইটাকেই বলে আমার কি প্রপোর্শনাল লিমিট, সেটাকেই বলে আমার কি প্রপোর্শনাল লিমিট। মানে যে অবধি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সে হারে বাড়বে, সেটাকে বলে আমার কি লিমিট অফ প্রপোর্শনালিটি। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার যে লিমিট অফ প্রপোর্শনালিটি বা প্রপোর্শনাল লিমিট কি। এবার হচ্ছে ইলাস্টিক লিমিট, এবার হচ্ছে আমার কি ইলাস্টিক লিমিট, বি পয়েন্টটাকে বলছে আমার ইলাস্টিক লিমিট। তো ইলাস্টিক লিমিট কি আমি আগেই ডিফাইন করলাম, বলছে ইলাস্টিক লিমিট হচ্ছে যে লিমিট অবধি কোনো একটা ম্যাটেরিয়ালস ইলাস্টিক থাকছে। তো সাধারণত মনে রাখবে যে ইলাস্টিক লিমিট প্রপোর্শনাল লিমিটের থেকে বড় হয়, মানে মানে যতটা অবধি আমার ম্যাটেরিয়ালটা স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হলো তারপরও ম্যাটেরিয়ালটার মধ্যে একটু ইলাস্টিক প্রপার্টি থেকে যায়, তাহলে সবসময় ইলাস্টিক লিমিট অবভিয়াসলি গ্রেটার দেন প্রপোর্শনাল লিমিট। কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট একই হয়, কিন্তু আমরা যেহেতু মাইল্ড স্টিলের করছি মাইল্ড স্টিলের ক্ষেত্রে ইলাস্টিক লিমিট গ্রেটার দেন প্রপোর্শনাল। দেখতে পাচ্ছ ওবি গ্রেটার দেন ওএ, তাহলে বুঝতেই পারছো যে আমার কি ইলাস্টিক লিমিট গ্রেটার দেন প্রপোর্শনাল লিমিট। তাহলে প্রপোর্শনাল লিমিট হচ্ছে সেই লিমিট যেখানে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল, আর ইলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিট যতদূর অবধি আমার ম্যাটেরিয়ালটা ইলাস্টিক, ঠিক আছে? এই গেল আমার ইলাস্টিক লিমিট। এরপর নেক্সট আমার কি হয়, এই যে ইলাস্টিক লিমিট এতটা অবধি আমার, এই যে ইলাস্টিক লিমিট ও বি অবধি আমার ম্যাটেরিয়ালটা কি ইলাস্টিক ম্যাটেরিয়াল। এই যে বি পয়েন্টে যখন পেরিয়ে যাবে না, এই যে বি পয়েন্টে যখন ম্যাটেরিয়ালটা পেরিয়ে গেল, বি পয়েন্টে যখন আমার ম্যাটেরিয়ালটা পেরিয়ে গেল, তখন আমার ম্যাটেরিয়ালের মধ্যে কি প্রপার্টি আসতে আরম্ভ করবে, তখন আমার ম্যাটেরিয়ালটার মধ্যে প্লাস্টিক প্রপার্টি আসতে স্টার্ট করবে। কি প্রপার্টি? প্লাস্টিক। এই প্রপার্টিগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, এই প্রপার্টিগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। ম্যাটেরিয়ালটার মধ্যে কি প্রপার্টি আসতে আরম্ভ করবে, ম্যাটেরিয়ালটার মধ্যে আমার প্লাস্টিক প্রপার্টি আসতে শুরু করবে, ঠিক আছে? তো ম্যাটেরিয়ালটার মধ্যে আমার কি প্রপার্টি আসতে শুরু করবে, প্লাস্টিক প্রপার্টি। তাহলে মনে রাখবে এ মানে হচ্ছে, আবার একবার রিপিট করছি, যে এ মনে হচ্ছে প্রপোর্শনাল লিমিট বা লিনিয়ার কার্ভ। ও এ অবধি মনে রাখবে যে ও অবধি লিনিয়ার কার্ভ, ও বি অবধি লিনিয়ার কার্ভ নয়, ও এ অবধি লিনিয়ার কার্ভ। লিনিয়ার কার্ভ কেন বলছি, কারণ যে হারে স্ট্রেস বাড়ছে সে হারেই আমার স্ট্রেন বাড়ছে। ও এ অবধি হচ্ছে আমার কি লিনিয়ার কার্ভ, আমি দেখালাম এখনই, ও এ হচ্ছে লিনিয়ার কার্ভ, সবসময় মনে রাখবে। মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আমি দেখালাম দাগ দিয়ে দিয়ে, স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সে হারে বাড়ছে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার হচ্ছে কি বি পয়েন্টের পর থেকে আমার কি প্লাস্টিসিটি ধর্ম আসতে স্টার্ট করছে। এই যে প্রথম যে প্লাস্টিসিটির পয়েন্টটা নিয়ে আমরা খুব কথা বলি, যে সি পয়েন্ট, সি পয়েন্ট হচ্ছে আপার ইল পয়েন্ট, সি পয়েন্ট হচ্ছে আপার ইল পয়েন্ট, ঠিক আছে? আপার ইল পয়েন্ট, আপার ইল পয়েন্ট। আর ডি পয়েন্ট হচ্ছে কি, ডি পয়েন্ট হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। এই লোয়ার ইল পয়েন্টের স্ট্রেসটাকে বলা হয় কি ইল স্ট্রেস, লোয়ার ইল পয়েন্টের স্ট্রেসটাকেই বলা হয় ইল স্ট্রেস, ঠিক আছে? ডি পয়েন্টটা হচ্ছে আপার ইল, লোয়ার ইল পয়েন্ট। এবং দেখতে পাচ্ছ মাইল স্টিলের ক্ষেত্রে কোথায় লোয়ার ইল পয়েন্ট হচ্ছে, মাইল স্টিলের ক্ষেত্রে দেখো 0.12% স্ট্রেন রেটে আমার কি লোয়ার ইল পয়েন্ট স্টার্ট হচ্ছে, 0.12% স্ট্রেন রেটে। এবার যে এই ডি পোর্শন, এই ডি পোর্শনটাকে বলা হয় ইল প্ল্যাটু, মানে হচ্ছে ইল্ডের মালভূমি, প্ল্যাটু বলতে মালভূমি। আমি লিখে দিচ্ছি ডি, আমি এগুলো মুছে দিই। ডি পয়েন্ট হচ্ছে লোয়ার ইল পয়েন্ট হলো, এবার হচ্ছে ডি, ডি হচ্ছে কি, ডি হচ্ছে ইল প্ল্যাটু, মানে সেম ইল স্ট্রেসটা সেমই থাকে।
কিছুক্ষণের জন্য। ইল প্ল্যাটু, তো ইল প্ল্যাটু কোথায় শেষ হচ্ছে দেখতে পাচ্ছ 1.2 থেকে 1.15%। এরপরে কি হচ্ছে ইএফ, এবার দেখো উঠে আসছে কার্ভটা, অর্থাৎ সাডেন জাম্প করছে। ইএফ কার্ভটা হঠাৎ সাডেন জাম্প করছে, তো এই ইএফটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং। ইএফটা হয় কি স্ট্রেন হার্ডেনিং। তো স্ট্রেন হার্ডেনিং এ কি হয়, স্ট্রেন হার্ডেনিং এ কি হয়, ম্যাটেরিয়ালটা বা মেটালটা হার্ড হয়ে যায় এবং স্ট্রং হয়ে যায় থ্রু প্লাস্টিক ডিফর্মেশন। তো স্ট্রেন হার্ডেনিং এর যদি ডেফিনেশন বলো যে হোয়াট ডু ইউ মিন স্ট্রেন হার্ডেনিং, তখন বলবে যে মেকিং এ মেটাল অর ম্যাটেরিয়াল হার্ডার অ্যান্ড স্ট্রঙ্গার থ্রু প্লাস্টিক ডিফর্মেশন। কারণ এই জায়গাটা তো বি এর পর থেকে শুধু প্লাস্টিসিটি ধর্ম পাচ্ছে, তো প্লাস্টিক ডিফর্মেশনের মাধ্যমে ম্যাটেরিয়ালটা কি স্ট্রং আর হার্ডার হয়ে যায়। কোন জাংশনে ইএফ এর স্ট্রেন হার্ডেনিং। আবার দেখো এফ জিতে আমার কি এই কার্ভটা ফেল করে যাচ্ছে, মানে ফল করে যাচ্ছে। এই এফ জি পোর্শনটাকে আমার কি বলা হয়, এফ জি পোর্শনটাকে বলা হয় নেকিং রিজিয়ন। এফ জি রিজিয়নটাকে বলা হয় নেকিং রিজিয়ন। এই কার্ভ থেকে কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এবং আমি সেগুলো বলেও দেবো। ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার বলবো আর বলে দেবো, আমি লিখবো না, কারণ কার্ভটা ইম্পর্টেন্ট, কার্ভটা আমি মুছবো না। ঠিক আছে, এফ জি হচ্ছে আমার নেকিং রিজিয়ন। তাহলে ইএফ হচ্ছে কি স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, এফ জি হচ্ছে নেকিং রিজিয়ন। এই আর এফ পয়েন্টটা হচ্ছে কি, দেখো এফ পয়েন্টটা আমার স্ট্রেসটা হচ্ছে আলটিমেট। এফ যে পয়েন্টটা পেলাম সেইটাকে যদি আমি স্ট্রেস অক্ষের সাথে মিলিয়ে দিই, তাহলে এখানে আমি কি পাবো, আলটিমেট স্ট্রেস পাবো, সিগমা ইউ আলটিমেট স্ট্রেস পাবো। আর জি পয়েন্টটা আমার কি, জি পয়েন্ট আমার ফেলিওর পয়েন্ট। এই যে জি পয়েন্ট আমার কি ফেলিওর পয়েন্ট, মানে হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, ফেলিওর পয়েন্ট যা বলবে। এই এই যে জি পয়েন্টের সাপেক্ষে যে স্ট্রেস অক্ষরটা পাবো সেটা হচ্ছে আমার ফেলিওর স্ট্রেস। জি পয়েন্টে যে স্ট্রেসটা পাবো ফেলিওর স্ট্রেস, এফ পয়েন্টে যে স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে আলটিমেট স্ট্রেস। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে কার্ভটা ক্লিয়ার। তো যে কোশ্চেনটার জন্য এত কিছু ডিফাইন করলাম, সেই কোশ্চেনটা ছিল, আমি কোশ্চেনটা মুখেই বলে দিচ্ছি, কোশ্চেনটা ছিল যে 41 নম্বর কোশ্চেন ছিল, বলেছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম ইজ পারফেক্টলি স্ট্রেস লাইন আপ টু লিমিট অফ প্রপোর্শনালিটি, ইলাস্টিক লিমিট, লোয়ার হিল পয়েন্ট না আপার হিল পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ কি বলেছে, পারফেক্টলি স্ট্রেট লাইন। পারফেক্টলি স্ট্রেট লাইন বলতে কি বোঝায়, লিনিয়ার কার্ভ বোঝায়। পারফেক্টলি স্ট্রেট লাইন বলতে লিনিয়ার কার্ভ বোঝায়। তো লিনিয়ার কার্ভ কোন পয়েন্ট অবধি, এ পয়েন্ট অবধি। এ পয়েন্ট আমার কি ছিল, লিমিট অফ প্রপোর্শনালিটি। তাই আমার 41 এর অ্যান্সার হয়ে যাবে কি, 41 এর অ্যান্সার হয়ে যাবে আমার এ, লিমিট অফ প্রপোর্শনালিটি। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ইজ পারফেক্টলি স্ট্রেট লাইন আপ টু লিমিট অফ প্রপোর্শনালিটি। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এই 41 এর কোশ্চেনটার জন্য এত কিছু ডিফাইন করা। ঠিক আছে, 41 এর কোশ্চেনের জন্য এত কিছু ডিফাইন করা। এরপর আরো কিছু জিনিস আছে যেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। দেখো এই যে জি পয়েন্টের সাপেক্ষে যে স্ট্রেসটা পেলাম, জি পয়েন্টের সাপেক্ষে যে স্ট্রেসটা পেলাম সেটাকে আমি কি বললাম, ফেলিওর স্ট্রেস। সিগমা এফ ফেলিওর স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেস বলা হয়। এই যে জি পয়েন্ট এখানে তো ফেল করছে ম্যাটেরিয়ালটা, এইটাকে আমি জি পয়েন্টটাকে ডট ডট করে স্ট্রেস অক্ষ অব্দি এগিয়ে দিলাম, সেটা কি পেলাম, ফেলিওর স্ট্রেস বা সিগমা এফ পেলাম। 41 এর কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোশ্চেন এগোবো। 41 এর কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার। 41 নম্বর কোশ্চেন বলা হয়েছিল যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি পারফেক্টলি স্ট্রেট লাইন কত দূর অবধি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পারফেক্টলি স্ট্রেট লাইন কত দূর অবধি। আমি পারফেক্টলি ওয়ে ছিল আমার লিনিয়ার কার্ভ। লিনিয়ার কার্ভ বলতে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে কি প্রপোর্শনাল লিমিট অফ দি পারফেক্টলি স্ট্রেট লাইন। ক্লিয়ার? 41 এর কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? রেসপন্স করো। 41টা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাবো, এই কার্ভের ওপরেই কোশ্চেন। কার্ভের ওপরে কোশ্চেন এবং এই ছবি থেকেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি, দেখো আমি এখানে তিনটে স্ট্রেস পেয়েছি। এফ পয়েন্ট, এফ পয়েন্ট আমি পেয়েছি ম্যাক্সিমাম স্ট্রেস সিগমা ইউ। জি পয়েন্ট, জি পয়েন্টে যে স্ট্রেসটা পেয়েছি ফেলিওর স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেস। আর এই যে ডি পয়েন্ট, ডি পয়েন্টে যে স্ট্রেসটা পেয়েছি সেটাকে বলে ই স্ট্রেস। আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, এফ পয়েন্টে যে স্ট্রেসটা পেয়েছি সেটা হচ্ছে আমার কি আলটিমেট স্ট্রেস সিগমা ইউ। জি পয়েন্টে যে স্ট্রেসটা পেয়েছি সেটা হচ্ছে ফেলিওর স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেস। আর ডি পয়েন্টে যে স্ট্রেসটা পেয়েছি আমার ইল স্ট্রেস ওয়াই। এবার আমাকে কোশ্চেন দেওয়া আছে, কত নম্বর কোশ্চেন, আমাকে কোশ্চেনটা দিয়েছে 42 নম্বর কোশ্চেন। তারপরের কোশ্চেনটায় 42 নম্বর কোশ্চেন আমার বলে দিয়েছে যে কি বলেছে, যে ব্রেকিং স্ট্রেস, ব্রেকিং স্ট্রেস ইজ গ্রেটার দেন আলটিমেট স্ট্রেস
ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস, লেস দেন আলটিমেট স্ট্রেস, আনপ্রেডিক্টেবল। তো দেখতেই পাচ্ছ তুমি ব্রেকিং স্ট্রেসটা কি, ব্রেকিং মানে প্লেনিটিয়াল স্ট্রেস মানে সিগমা এফ, সিগমা এফ বড় না সিগমা ইউ বড়, দেখতে পাচ্ছ সিগমা এফ সিগমা ইউ থেকে ছোট। টপে কে আছে, সিগমা ইউ আছে, তারপরে কে আছে, সিগমা এফ আছে। তাই সিগমা ইউ সবসময় কার থেকে বড়, সিগমা এফ এর থেকে বড়, মানে সিগমা এফ সবসময় সিগমা ইউ থেকে ছোট। তাহলে কি ব্রেকিং স্ট্রেস বা ফেলিওর স্ট্রেস সবসময় আলটিমেট স্ট্রেসের থেকে ছোট। অপশন সি, 42 এর অপশন সি, ব্রেকিং স্ট্রেস ইজ অলওয়েজ লেস দেন আলটিমেট স্ট্রেস। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ক্লিয়ার তো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার নেক্সট আরেকটা কার্ভের ওপরে কোশ্চেন ছিল, সেগুলো আমি কার্ভের ওপরে কোশ্চেনগুলো আগে করিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, কার্ভের ওপরে কোশ্চেনগুলো আমি আগে করিয়ে দিই, কার্ভের ওপরে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি আগে করিয়ে দিই, ঠিক আছে? তো 42-এর কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু রেসপন্স করো। 42-এর কোশ্চেন অ্যান্সার কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তো এরপরে নেক্সট যে কোশ্চেনটা ছিল, কার্ভের ওপরে যে কোশ্চেনটা ছিল, তো সেটা তোমাদেরকে জানতে হবে আর কি, একটু থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন। কার্ভের ওপরে যে কোশ্চেন ছিল সেটা ছিল 61 নম্বর কোশ্চেন, 61 নম্বর কোশ্চেন। মাঝখানে কোশ্চেনগুলো আমি পরে করাচ্ছি। 61 নম্বর কোশ্চেন যেটা তোমাদের ডাউট লিস্টে ছিল, নাম্বার 61। 61 করলে 62 দুটোই মনে রাখবে, 61 আর 62 দুটোই মনে রাখবে, ঠিক আছে? আমি দুটোই করিয়ে দিচ্ছি, 61 প্লাস 62। তো কি কোশ্চেন ছিল, 61 এর কোশ্চেনটা ছিল যে বলেছে দ্য পয়েন্ট ইন দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অ্যাট হুইচ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্ট্রেস স্পেসিমেন স্টার্ট ডিক্রিজিং। বলেছে যে পয়েন্টে আমার ক্রস সেকশনাল এরিয়ার স্পেসিমেনটা, আমার কি এই যে টেনসাইল ডায়াগ্রামটা আঁকলাম, এই যে আমি ডায়াগ্রামটা আঁকলাম, সেটা কি একটা মাইল স্টিলের স্পেসিমেন নিয়ে, মাইল স্টিলের স্পেসিমেনটাই কি ইউটিএম বলে একটা মেশিন আছে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, সেখানে ওই স্পেসিমেনটাকে আমার ইনসার্ট করতে হয়, ইনসার্ট করার পর লোডিং দিতে হয়, লোডিং দেওয়ার পর অটোমেটিক একটা গ্রাফ তৈরি হয়, সেই গ্রাফটা আমি এঁকেছি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ আমি এঁকেছি, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকিনি, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ আলাদা হয়, যেটা আমি পরে এঁকে দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ আলাদা হয়, ঠিক আছে? তো আমি কিসের ওপর পরীক্ষাটা করছি, একটা স্পেসিমেনের ওপর। তো বলেছে স্পেসিমেনের এরিয়াটা কখন কোন পয়েন্টে, এই যে গ্রাফটা এঁকেছি এই গ্রাফের কোন পয়েন্টে কমতে আরম্ভ করে। 61 নম্বর কোশ্চেন এটাই আছে, বলছে দ্য পয়েন্ট ইন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অ্যাট হুইচ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্পেসিমেন স্টার্ট ডিক্রিজিং, কোন পয়েন্টে মাইল স্টিল এরিয়া স্পেসিমেন কমতে আরম্ভ করে। তো অ্যান্সারটা মনে রাখবে, এই যে আপার ইল পয়েন্ট আছে, মানে যেখানে আমার প্লাস্টিক রিজিয়ন স্টার্ট হচ্ছে, আপার ইল পয়েন্ট, এই আপার ইল পয়েন্টে আমার কি মাইল স্টিলের স্পেসিমেন এরিয়াটা কমতে থাকে। তাহলে আপার ইল পয়েন্টে কি স্পেসিমেন এরিয়া স্টার্টস ডিক্রিজিং, আমি লিখে দিচ্ছি। 61 এর কোশ্চেন ছিল এটা, 61 এর কোশ্চেন ছিল কি হচ্ছে আমার আপার ইল পয়েন্টে, আপার ইল পয়েন্ট, আপার ইল পয়েন্টে কি হচ্ছে স্পেসিমেন এরিয়া, স্পেসিমেন বলতে যে স্যাম্পলটা নিয়ে আমরা কাজ করছি তার এরিয়া স্টার্টস ডিক্রিজিং, স্পেসিমেন এরিয়া স্টার্টস ডিক্রিজিং, স্পেসিমেনের এরিয়া আমার কমতে থাকে, ঠিক আছে? আপার ইল পয়েন্টে। আর লোয়ার ইল পয়েন্টে কি হয়, দুটোই আমি করে দিচ্ছি। লোয়ার ইল পয়েন্টে মিনিমাম হয়ে যায় স্পেসিমেন এরিয়া, লোয়ার ইল পয়েন্টে আমার কি হয়, সরি লোয়ার ইল পয়েন্ট বলছি, আলটিমেট স্ট্রেস পয়েন্ট, আলটিমেট স্ট্রেস বলতে এফ পয়েন্টে। আপার ইল পয়েন্টে আমার স্পেসিমেন এরিয়াটা কমতে থাকে এবং এই এফ পয়েন্টে এরিয়াটা একদম কমে যায় বলে জি পয়েন্টে ফেল করে যায়। তাহলে মনে রাখবে আলটিমেট স্ট্রেস পয়েন্ট মানে এফ পয়েন্টে, আলটিমেট স্ট্রেস পয়েন্ট আমার কি স্পেসিমেন এরিয়া মিনিমাম হয়ে যায়, স্পেসিমেন এরিয়া মিনিমাম। মনে রাখবে আপার ইল পয়েন্ট বলতে আমার এখানে কোন পয়েন্ট, সি পয়েন্ট, আমার এখানে সি পয়েন্ট আপার ইল পয়েন্ট। আর আলটিমেট স্ট্রেস পয়েন্ট বলতে কোন পয়েন্ট, আলটিমেট স্ট্রেস বলতে এফ পয়েন্ট। তো সি পয়েন্টে আমার স্পেসিমেনের এরিয়াটা কমতে স্টার্ট করে আর এফ পয়েন্টে গিয়ে আমার স্পেসিমেন এরিয়াটা একদম কমে যায়, ঠিক আছে, মিনিমাম হয়ে যায়। তো এই ফেনোমেনাটা একদম খুব ভালোভাবে মাথায় রাখবে,
তো কার্ভ রিলেটেড আর কোনো কোশ্চেন তো আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে তোমাদের প্রবলেম ছিল। তো কার্ভ রিলেটেড এই কোশ্চেনগুলো তোমাদের প্রবলেম ছিল, তো আমি বলে দিলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এতটাও আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো আমি নেক্সট কোশ্চেনে যাব। এতটাও আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো এরপর নেক্সট কোশ্চেন, তাহলে আমি 44, 61, 62 আর 60 করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি নেক্সট কোশ্চেন যেটা যাব, 44-এর কোশ্চেনটা করাবো। 42 করালাম, 41, 42, 61, 62 করে দিলাম। 44-এর কোশ্চেন, তো 44-এর কোশ্চেনটা তোমরা পারবে এখনই। যেটা করালাম যে দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল ডিফর্ম পার্মানেন্টলি উইথাউট ব্রেকিং। যখন ব্রেকিং কথাটা আসবে বা ফেলিওর কথা আসবে বা রাপচার কথা আসবে, তখন সেটা কি হয়ে যাবে, টাফনেস অ্যান্সার হয়ে যাবে। আমি তবু লিখে দিচ্ছি কোশ্চেনটা, 44-এর কোশ্চেনটা। 44-এর কোশ্চেনটা আমি আবার করিয়ে দিচ্ছি। আমি এখনই বোঝালাম কি ছিল, যে দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল to deform permanently without breaking and having high strength is known as। অ্যান্সার কি হবে, যেহেতু বলেই দিয়েছে যে প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল পারফর্ম উইদাউট ব্রেকিং, ব্রেকিং এর আগে অবধি যে ডিফর্মেশন সহ্য করতে পারে এবং হাই স্ট্রেংথ হয়, সেটা হচ্ছে কি টাফনেস। আমি এখনই বললাম যে ইট ইজ দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি টিল ফ্র্যাকচার, র্যাপচার, টিল ফ্র্যাকচার, রাপচার অর ব্রেকিং। এই কথাটা যখনই আসবে অ্যান্সার আমার কি হয়ে যাবে, টাফনেস। তো অ্যান্সার উইল বি টাফনেস, অপশন এ। ঠিক আছে, 44-এর এ। তো আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি আগেই পড়ালাম, খুব ভালোভাবে পড়ালাম এটাকে। টাফনেস কি, রেজিলিয়েন্স কি পড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে 45, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াতে চলেছি, যেটা আমি পড়ি, এনডিউরেন্স লিমিট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার হচ্ছে আমার কি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখি। দ্য ম্যাক্সিমাম, আমি কোশ্চেনটা প্রথমে লিখে, এতটা অব্দি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। ঠিক আছে, না আরো একটা কোশ্চেন করে দেবো। ঠিক আছে, এটা করে দিই। না, এটা করানোর 45-এরটা হ্যাঁ কোশ্চেন করে দিই। কি বলেছে, দ্য ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্রেসেস, দ্য ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্রেসেস হুইচ মে বি applied, which may be applied indefinitely, which may be applied indefinitely large number of times, indefinitely large number of times without causing failure, without causing failure by fatigue is, বলছে the maximum limit of stresses which may be applied indefinitely large number of times
উইথাউট কজিং বাই ফেলিওর বা ফ্যাটিক। তো এটার অ্যান্সারটা কি হবে? লিমিটটা বলেছে, তাহলে সেই লিমিটটাকে আমি কি বলবো? 45-এর অপশন দিয়েছে, লিমিটটাকে অপশন দিয়েছে কি কি? অপশন দিয়েছে তোমার 1 নম্বর বলছে এন্ডিউরেন্স লিমিট, 2 নম্বর হচ্ছে প্লাস্টিক লিমিট, 3 নম্বর বলেছে ইলাস্টিক লিমিট, 4 নম্বর বলছে স্ট্রেস লিমিট। তো অ্যান্সারটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এন্ডিউরেন্স লিমিট, নিয়ে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। অ্যান্সারটা হচ্ছে আমার এন্ডিউরেন্স লিমিট। কি বলেছে? দ্য ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্রেসেস, স্ট্রেসের ম্যাক্সিমাম লিমিট মানে স্ট্রেসের সর্বাধিক সীমা, হুইচ মে বি অ্যাপ্লাইড ইনডিফিনিটলি, হুইচ যেটা আমি বারবার কি অ্যাপ্লাই করছি, মানে বারবার প্রয়োগ করছি, ইনডেফিনেটলি লার্জ নাম্বার অফ টাইমস, মানে অনেকবার অ্যাপ্লাই করছি, উইথাউট কজিং ফেলিওর বাই ফ্যাটিক, এবং ফ্যাটিক ফেলিওরও হচ্ছে না, সেই লিমিটটাকে কি বলবো? সেই লিমিটটাকে আমি বলবো এন্ডিউরেন্স লিমিট। তাহলে বুঝতে পারছো এটা ফ্যাটিকের সাথে রিলেটেড। ফ্যাটিকের ডেফিনেশন তোমরা কি পড়েছিলে? ফ্যাটিকের ডেফিনেশন পড়েছিলে যে when loadings are repeated thousands or millions of time, rupture occurs at a stress much less than breaking stress, তাই তো? মানে ধরো একটা রাবারকে তুমি বারবার বারবার করে টানছো, কাটছে না, ঠিক আছে, তুমি বারবার বারবার করে টানছো রাবারটাকে, তো রাবারটা তো শিথিল হয়ে যাবে, রাবারটা তো হালকা হয়ে যাবে। এবার তোমার ভাই এসে রাবারটাকে টানলো, পট করে কেটে গেল, তাই তো? তো সেটাই বলছে, যখন আমি বারবার সেটার মধ্যে কি করছি, বারবার সেটার মধ্যে লোড প্রয়োগ করে জিনিসটাকে শিথিল করে দিয়েছি, এবং তারপরে খুব অল্প স্ট্রেসেই যখন জিনিসটা কেটে ভেঙে যায়, সেটাকে বলা হয় কি? ফ্যাটিক বলা হয়। তো ফ্যাটিক ওটাই, when loadings are repeated thousands or millions of time, rupture occurs at a stress much less than limiting breaking stress, তো সেটাকে বলে ফ্যাটিক। তো ফ্যাটিকের বলছে ফ্যাটিকের, এবার এখানে কি বলেছে? বলছে ফ্যাটিক হবে না কোন লিমিট অবধি? বলছে যে লিমিট অবধি ফ্যাটিক আমার হবে না, মানে যে বারবার বারবার তুমি প্রয়োগ করছো না, তবু রাবারটা ছিটছে না, মানে ওই গার্ডারগুলো যেগুলো বলো রাবারটা বা গার্ডারটা ছিটছে না, তো সেই যে লিমিট অবধি আমার সহ্য করতে পারে, এবং যে লিমিট অবধি ওই আমার ইয়েটা ছেড়ে না, কি বলে, আমার গার্ডারটা, সেই লিমিটটাকে বলা হয় কি? এন্ডিওরেন্স লিমিট। তো সেই লিমিটটাকে বলা হয় এন্ডিওরেন্স লিমিট। তো ফ্যাটিকের ডেফিনেশন আর একটা লিখে নাও, আর এন্ডিওরেন্স লিমিটটাকেও আর একটা ডেফিনেশন লিখে নাও, মনে রাখবে। ফ্যাটিকের ডেফিনেশন আর একটা লিখে নাও, তাহলে ফ্যাটিক নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। মানে এন্ডিওরেন্স লিমিট বলতে সেই লিমিট, যেই লিমিট অবধি আমার ফ্যাটিক হবে না, মানে যে লিমিট অবধি আমার ফ্যাটিকের ফেলিওর হবে না, সেটা হচ্ছে আমার এন্ডিওরেন্স লিমিট, ঠিক আছে? মানে যতবারই তুমি লোড অ্যাপ্লাই করছো আমার রাবারটা চিটছে না, তো সেই লিমিট অবধি আমার ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্রেসটাকে বলা হয় কি? এন্ডিওরেন্স লিমিট। তো ফ্যাটিকের আর একটা ডেফিনেশন লিখে দাও, বা এটা লিখে দাও, ফ্যাটিক ফেলিওরটা তাহলে কখন হবে এটা মাথায় রাখবে, যে যেটা লেখার দরকার সেটা লিখে না, যে ফ্যাটিক ডেফিনেশন তো এর আগে পড়িয়েছি, তো ফ্যাটিক ফেলিওর কখন হবে? ফ্যাটিক ফেলিওর অকার, ফ্যাটিক ফেলিওর অকার, fatigue failure occur if total strain energy, fatigue failure occur if total strain energy, strain energy কি আমি পড়িয়েছি আলাদা করে অ্যাডভান্স টেন্সর ম্যাটেরিয়ালে, if total strain energy greater than toughness, টোটাল স্ট্রেন এনার্জি কোন একটা ম্যাটেরিয়ালে টোটাল স্ট্রেন এনার্জি যদি টাফনেসের থেকে বড় হয়, তখনই আমার কি? ফ্যাটিক ফেলিওর হবে, মাথায় রাখবে এটা। ফ্যাটিক ফেলিওর কখন হবে? যখন টোটাল স্ট্রেন এনার্জি টাফনেসের থেকে বড় হবে, তখন আমার কি ফেলিওর হবে? ফ্যাটিক ফেলিওর হবে, ফ্যাটিক ফেলিওর অকার। আর আমি কি নিয়ে পড়াশোনা করছি এখন? এন্ডিওরেন্স লিমিট। তো ফর স্ট্রাকচারাল স্টিল, এটা মনে রাখবে, ফর স্ট্রাকচারাল স্টিল, স্ট্রাকচারাল স্টিল বলতে কি আমি তোমাদেরকে আরসিসি তে পড়িয়েছি, তবু একবার বলছি, স্ট্রাকচারাল স্টিল বলতে আমাদের ওভারব্রিজ তৈরি করতে যে স্টিলটা ইউজ করতে হয়, রেলের ওভারব্রিজ, সেটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল, মানে স্টিলের কোনো কিছু তৈরি করতে যে স্টিলটা ইউজ করা হয় সেটাকে বলে স্ট্রাকচারাল স্টিল। স্টিল বিম, স্টিল কলাম, এগুলো তৈরি করতে যে স্টিলটা ইউজ করা হয় স্ট্রাকচারাল স্টিল বলা হয়। স্ট্রাকচারাল স্টিলের ক্ষেত্রে এন্ডিউরেন্স লিমিটের সূত্র হয়, স্ট্রাকচারাল স্টিলের ক্ষেত্রে এন্ডিউরেন্স লিমিটের সূত্র হয় হাফ ইন্টু আলটিমেট স্ট্রেংথ, হাফ ইন্টু আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ আমি এখনই পড়লাম, আলটিমেট স্ট্রেস, যেখানে স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়, হাফ ইন্টু আলটিমেট স্ট্রেংথ। তো এন্ডিউরেন্স লিমিট মনে রাখবে ফর স্ট্রাকচারাল স্টিল, এন্ডিউরেন্স লিমিট হচ্ছে হাফ ইন্টু আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর এন্ডিউরেন্স লিমিটের যদি আর একটা ডেফিনেশন লিখতে চাও তো লিখে নাও, এইটা তো একরকম যেটার জন্য ফ্যাটিক ফেলিওর হবে না, যে লিমিট অবধি। তো এন্ডিউরেন্স লিমিটের যদি আরো একটা ডেফিনেশন লিখতে চাও তো লিখে নাও, কি? এন্ডিউরেন্স লিমিটের ডেফিনেশন হচ্ছে
stress level below which even large number of stress cycle মানে যতবার তুমি স্ট্রেস পুশ করছো can't produce fatigue failure, যে লিমিট অবধি ফ্যাটিক ফেলিওর হবে না, can't produce fatigue failure, সরি নট ফেলিওর, fatigue failure, can't produce fatigue failure, সেটাকেই বলবো আমি কি এন্ডিওরেন্স লিমিট। ঠিক আছে, তো এটাকে বলি এন্ডিওরেন্স লিমিট। আশা করছি তোমাদের কাছে এন্ডিওরেন্স লিমিটটা ক্লিয়ার। ঠিক আছে, এটা গেল আমার এন্ডিওরেন্স লিমিটের ব্যাপারটা, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আজকে লাস্ট কোশ্চেন যেটা আমি করাবো সেটা করিয়ে দিই, যেটার অ্যান্সার সব জায়গায় দু রকম লাগছে, কিন্তু আমি যেটা রেকমেন্ড করবো সেটাই করবে। তো কোশ্চেনটা হচ্ছে 47 নম্বর কোশ্চেন। ক্লিয়ার সবার কাছে এতটা অবধি? রেসপন্স করো। 47 নম্বর কোশ্চেন বলেছিল যে লিমিট অফ প্রপোর্শনালিটি depends upon এবার অপশন ছিল কি লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে যেখানে আমি কি বললাম স্ট্রেস স্ট্রেন প্রপোর্শন, মানে স্ট্রেস স্ট্রেন কি প্রপোর্শনাল, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, সেটাকেই কি ছিল লিমিট অফ প্রপোর্শনালিটি। তো এখানে বলেছে কি লিমিট অফ প্রপোর্শনালিটি কার উপর ডিপেন্ড করে, 47 নম্বর কোশ্চেন। অপশন ছিল এরিয়া অফ ক্রস সেকশন, 2 নম্বর অপশন ছিল টাইপ অফ লোডিং, সি নম্বর অপশন ছিল টাইপ অফ ম্যাটেরিয়াল। এই তিনটে অপশন, ঠিক আছে। আর 4 নম্বর ছিল অল অফ দ্য অ্যাবভ, অল। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া আছে, কোথাও অ্যান্সার দেওয়া আছে এরিয়া অফ ক্রস সেকশন, কোথাও অ্যান্সার দেওয়া আছে টাইপ অফ ম্যাটেরিয়াল। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টাইপ অফ ম্যাটেরিয়াল করতে, কারণ ম্যাটেরিয়াল টাইপের উপর আমার লিমিট অফ প্রপোর্শনালিটি চেঞ্জ হয়। ডাকটাইল ম্যাটেরিয়ালের লিমিট অফ প্রপোর্শনালিটি বেশি হয় রাদার দেন ব্রিটিল ম্যাটেরিয়াল। তো সবসময় মনে রাখবে। আবার কোথাও কোথাও দেওয়া আছে যে লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। কোথাও কোথাও এ অপশন দেওয়া আছে, কোথাও কোথাও সি অপশন দেওয়া আছে, ঠিক আছে। এ অপশন আবার কোথাও কোথাও দেওয়া আছে, বলেছে লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। আবার কোথাও কোথাও আর মেন দেওয়া আছে টাইপ অফ ম্যাটেরিয়াল। তো মেন আমি মনে করি যে টাইপ অফ ম্যাটেরিয়ালটাই কারেক্ট, যে লিমিট অফ প্রপোর্শনালিটি মেনলি টাইপ অফ ম্যাটেরিয়ালের উপর কাজ করে। কারণ কি, কারণ ডাকটাইল ম্যাটেরিয়ালের প্রপোর্শনালিটি ব্রিটিল ম্যাটেরিয়ালের থেকে বেশি হয়। তো আমি মনে করবো সিটাই করো। অপশন এই তিনটে কখনোই দেবে না, দিলে এরিয়া অফ ক্রস সেকশন বা টাইপ অফ ম্যাটেরিয়ালের মধ্যে যে কোনো একটা দেবে। দুটো অপশনই কারেক্ট, কিন্তু তবুও সিটা হচ্ছে মোর কারেক্ট। ঠিক আছে, তো এখানে আজকের ক্লাস শেষ করলাম। তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার তো? তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার? হ্যাঁ না না? বেশ, তাহলে ভিডিও লাগলে লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু শেয়ারও করা যাবে, ঠিক আছে। এই ভিডিওগুলো শেয়ারও করা যাবে, তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু শেয়ারও করা যাবে, তাই যদি ভিডিও ভালো থাকে তাহলে লাইক শেয়ার যা খুশি করে দিও, ঠিক আছে। লাইক শেয়ার যা খুশি করে দিও। চলো, থ্যাংক ইউ, তাহলে শেষ করলাম। তোমাদের হচ্ছে আশা করছি সব কিছু ক্লিয়ার। আবার কালকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। যা খুশি শেয়ার করতে পারো, ঠিক আছে। তো এখানে আমি ক্লাসটা শেষ করলাম। কালকে আবার ক্লাস হবে, কালকে সকাল 7টা থেকে ক্লাস হবে, এর কোশ্চেনের ওপর তারপর থেকে ক্লাস হবে, ঠিক আছে। চলো।
আর হ্যাঁ, কেউ ডিপ্রেসড হও না, পড়াশোনা করতে থাকো, টাইম টু টাইম পড়াশোনা করো, নিজের কেরিয়ারটা ঠিকঠাক তৈরি করো, বাকি সব কিছু অটোমেটিক চলে আসবে। টাকা বলো, পয়সা বলো, ফেম বলো, সব কিছু, রেপুটেশন বলো, অটোমেটিক চলে আসবে। কেরিয়ারটা ঠিকঠাক করো, বাকি সব কিছু অটোমেটিক চলে আসবে। চলো, থ্যাংক ইউ। দাদা রেডি ফর ওয়ার? হুইচ ওয়ার বস? কিসের ওয়ার ভাই? তবু তো কিসের যুদ্ধ? বুঝলাম না, তোর জন্য ওয়েট করে আছি, তাড়াতাড়ি মেসেজ কর, কিসের যুদ্ধ?